আহ গলা শুকিয়ে গেছে। এই কি অবস্থা, কেমন আছো সবাই? হ্যাঁ, অনেক বেশি ভালো আছি আমিও। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। কেমন চলতেছে দিনকাল? হ্যাঁ, অনেক কিছু পড়ে ফেলছি আমরা অলরেডি। আজকে খুব সহজ একটা ক্লাস। হ্যাঁ, তোমাদের হচ্ছে চতুর্থ অধ্যায়, একদম বৃত্ত। হ্যাঁ, এর চেয়ে সহজ ক্লাস আর কি আছে? সরলরেখা কি কি করো নাই তারা একটু আমাকে জানাবা, ঠিক আছে? কমেন্ট বক্সে সরল রেখা কি কি করো নাই তাদের জন্য আসলে একটু সমবেদনা জানাই আমরা। কয়েক বালতি, হ্যাঁ, বা বদনা, যাই বলি না কেন। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনো না, ঠিক আছে? কে ছিল না বলো? তার সাথে আসলে আমরা পরিচিত হই একটু। আচ্ছা, অনেকেই সরলরেখা চ্যাপ্টার নাকি এখনো করে নাই। তাদের জন্য আসলে মাইর আছে শুধু, আর কিছু না। কেন তুমি সরলরেখা চ্যাপ্টার এখনো করো নাই, ঠিক আছে? কি করছো তুমি আমদিন? হ্যাঁ, সরলরেখা চ্যাপ্টারটা করলে এই চ্যাপ্টারটা অনেক বেশি ইজি। বুঝতে পারছো? তাই সরলরেখা না করলে কি এই চ্যাপ্টারটা পারবো না আমি? অবশ্যই পারবা, ঠিক আছে? বাট সরলরেখা করলে অনেক বেশি ইজি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, শুরু করি আমরা। তো আজকে হচ্ছে আমাদের বৃত্ত ক্লাস। এই বৃত্ত চিনি আমরা। বৃত্ত কাকে বলে বলো তো? আচ্ছা, একজন বলছে ফার্স্ট পেপার তার শেষ। সেরা একটা কথা বলছে, সেরা ভাই। তোর জন্য হাততালি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ঠিক আছে। একজন জিজ্ঞেস করছে, ভাইয়া খুব সিক, আমি কি করব? ভাই তুমি ডাক্তার দেখাও ভাই। এরপর ছাড়া আমি আর কি বলবো? কেমন কোশ্চেন ভাই? ওকে, আমার পরিচয়। যারা আমার সাথে আজকে প্রথম ক্লাস করছো তাদের জন্য আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে এস এম ইমন। আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। ঠিক আছে? আর মানে ম্যাক্সিমামের সাথে আমি পরিচিত। কয়েকজন হচ্ছে একদম এই কোয়ার্টারে নতুন আমাদের সাথে আছে। একজন আমাকে সরলরেখা বৃত্তের সংজ্ঞা দিচ্ছে। আমি একটু সংজ্ঞাটা পড়ি। কি বলছে? উম এই এটার সাথে কানেক্টেড নেই? ওকে, পড়তে পারছি না। সরি। উম আমি কোনো ত্রিকোণমিতি করি নাই। বৃত্ত করতে কি সমস্যা হবে? কেন তুমি ত্রিকোণমিতি করো নাই? তোমার জন্য মাইর আছে, হ্যাঁ? তোমার জন্য শুধু মাইর হবে। তুমি কেন ত্রিকোণমিতি করো নাই? ওকে। একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ক্ষেত্রকে বৃত্ত বলে। গুড। ওকে। আচ্ছা, চলেন পড়াশোনা শুরু করি। তারপর আস্তে আস্তে অনেক কিছু শিখতে পারবো। বুঝছি। আমরা আজকে কি কি শিখবো? আজকে আমরা বৃত্তের কেন্দ্র শিখবো, ব্যাসার্ধ শিখবো, নির্দিষ্ট শর্তে বৃত্তের সমীকরণ নির্ণয় করা শিখবো, গাণিতিক সমস্যাগুলো বিভিন্ন দেখার চেষ্টা করবো। ঠিক আছে? একদম সহজ জিনিস থেকে শুরু করি। ছোটবেলাতে ফেরত যাই। ঠিক আছে? প্রথমে দেখো এখানে একটা সুন্দর বৃত্ত আঁকা আছে। ঠিক আছে? সুন্দর বৃত্ত আঁকা আছে। একটু ইংলিশে লেখা আছে জিনিসপত্র। আমার মনে হয় কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নাই ইংলিশ গুলো। কারণ এগুলো আসলে আমাদের একটু একটু জানতে হবে পড়াশোনার সাথে সাথে। কজ এরপরে তোমরা যারা ইংলিশ ভার্সনে পড়তেছো। বাট এরপরে যখন তুমি অনার্সে চলে যাবে, সেটা হচ্ছে তুমি যেকোনো ভার্সিটিতে পড়ো বা ইঞ্জিনিয়ারিং পড়ো, যাই করো না কেন, তোমার কিন্তু এই টার্ম গুলো ইংলিশেই পড়তে হবে আসলে। তখন কিন্তু আমাদের অনেক প্রবলেম হয়। আমিও নিজে এই প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে আমি বাংলা মিডিয়াম থেকে আসছি। এবং আমি ইংলিশ গুলো ছোট বেসিক ইংলিশ গুলো আমি আসলে জানতাম না, সত্যি কথা বলতে। সো আমাকে অনার্স এর ফার্স্ট ইয়ারে অনেক বেশি প্রবলেম ফেস করতে হইছে যে একটা জিনিস আমি জানি, স্যার পড়াইতেছে, বাট আমি বুঝতেছি না। পরে দেখলাম ও আচ্ছা, এটা এই জিনিস ছিল। এটা তো আমি আগে থেকেই জানতাম। তো এরকম একটা প্রবলেম হয়। আমি বাংলা বলে দিব, হ্যাঁ, অনেকে টেনশনে আছে। আমি এটার বাংলা বলে দিব সবগুলোই, কোনো সমস্যা নেই। ঠিক আছে? বাট তারপরেও তোমাকে বললাম যে ইংলিশের নামগুলো একটু জেনে নিবা। আচ্ছা, নোট কি এখনই করব নাকি ক্লাস শেষে পিডিএফ থেকে করবা? অবশ্যই ক্লাস শেষে পিডিএফ থেকে নোট করবা। এখন শুধু ভাইয়ার সাথে ম্যাথ করবা। ম্যাথ তো না, ম্যাথের ক্যালকুলেশন করবা। আর ভাইয়াকে জানাবা, ভাইয়া এটা ধুমায় ক্যালকুলেশন করতে থাকবা। চাইলে তুমি একটা ক্যালকুলেটর নিয়েও বুঝতে পারো। যদিও প্রয়োজন হবে না আশা করি, কজ ক্যালকুলেশন গুলো ছোট। চাইলে বুঝতে পারো। একটা ক্যালকুলেশন, একটা পেন, একটা পেপার তোমার সামনে থাকলেই এনাফ আজকে ক্লাসের জন্য। ওকে। সো প্রথমেই একদম সহজভাবে যদি একটু বুঝতে চাই, আমি একটু চিত্রটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে এটা একটা বৃত্ত। বুঝতে পারতেছো এটা একটা বৃত্ত? হ্যাঁ, এই বৃত্তের এই যে চারপাশের বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছি, এই বাউন্ডারিটাকে আমরা কি বলি ভাইয়া? এই বাউন্ডারিটাকে আমরা পরিধি বলি। এই বাউন্ডারিটাকে আমরা কি বলতেছি? পরিধি বলতেছি। এই বাউন্ডারিটাকে আমরা কি বলতেছি? পরিধি বলতেছি। তাই না? এই বাউন্ডারিটাকে আমরা কি বলতেছি? পরিধি বলতেছি। আচ্ছা,
আর যে বিন্দুটা স্থির থাকতেছে এটাকে আমরা কি বলতেছি? কেন্দ্র বলতেছি। কেন্দ্র বলতেছি। ভেরি গুড। আচ্ছা, এবার একটা যদি কাজ করি, আমি এই যে পরিধির উপরে যেকোনো ২ টা বিন্দু নিলাম, যেকোনো ২ টা বিন্দু নিয়েছি পরিধির উপরে, সেই পরিধির উপরে যেকোনো ২ টা বিন্দুকে আমি যদি যুক্ত করে দেই, যেকোনো ২ টা বিন্দু তাদেরকে যদি আমি যুক্ত করে দেই, তাহলে সেই রেখাটাকে আমি বলতেছি জ্যা। সেই রেখাটাকে আমি বলতেছি জ্যা। আচ্ছা, ওকে। আবার আমি যদি এমনভাবে ২ টা বিন্দুকে নেই, এপাশে একটা নিলাম, এপাশে একটা নিলাম এবং সেই দুটোকে যুক্ত করে দিলাম, এটাকেও আমি বলতেছি জ্যা, কিন্তু এই জ্যাটা কেন্দ্র বা সেন্টার যেটা ছিল সেটাকে ছেদ করে চলে গিয়েছে। তাহলে সেটাকে আমরা বলতেছি ব্যাস বা ডায়ামিটার। ব্যাস বা ডায়ামিটার। আচ্ছা, এই ডায়ামিটারটা এই কেন্দ্রে অর্ধেক হয়ে যায়। এই কেন্দ্রে ডায়ামিটারটা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এবং এই যে কেন্দ্র থেকে পরিধির পর্যন্ত সব জায়গার দূরত্ব তো সমান হয়। এটাকেই আমরা বলতেছি রেডিয়াস বা ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ। আচ্ছা, এবার আমি যদি একটা কাজ করি যে এইখান থেকে একটা সরলরেখা এমনভাবে টানি যে এই বৃত্তেকে একটা বিন্দুতে স্পর্শ করে চলে গেছে। জাস্ট একটা বিন্দুতে স্পর্শ করে চলে গেছে। জাস্ট স্পর্শ করে আছে বৃত্তকে। লাইক একটা প্লেটকে তুমি দেয়ালের সাথে ঠেকায় দিছো। তাহলে কিন্তু একটা বিন্দুতেই স্পর্শ করবে ঐরকম। তখন সেটাকে আমরা বলতেছি স্পর্শক বা ট্যানজেন্ট বলি, এটাকে আমরা স্পর্শক বলি। আচ্ছা, আবার যদি এমন একটা রেখা যায় যেটা এই বৃত্তকে তীরের মতো করে এপাশ থেকে ফুটা করে ওপাশ থেকে বের হয়ে গেছে, লাইক বাংলা ছবি এমনি ঢুকাই দিছে, এপাশ থেকে ওপাশে বের হয়ে গেছে, ঠিক আছে? সো তখন সেটাকে আমরা বলতেছি ছেদক। সেটাকে আমরা কি বলতেছি? ছেদক। সেটাকে আমরা বলতেছি ছেদক। আচ্ছা, আবার পরিধির পরিধির যেকোনো ২ বিন্দুর দৈর্ঘ্য, হুম? এই ২ বিন্দুর দৈর্ঘ্য এটাকে আমরা বলতেছি চাপ। চাপ, একটা বৃত্তের চাপ। ছোটটাকে আমরা বলি উপচাপ, বড়টাকে আমরা বলি অধিচাপ। লাইক এইটুকু হচ্ছে উপচাপ আর এই বড়টাই হচ্ছে আমাদের অধিচাপ। এগুলো আমরা ছোটবেলায় পড়ে আসছি। এখন পর্যন্ত আমি যা পড়াইছি, ঠিক আছে? এখন পর্যন্ত আমি যা পড়াইছি। তাই না? একটা কমেন্ট পড়ি। ঠিক আছে? এতটুকু পড়ানো শেষ আমার এই পেইজ। এখন একটা কমেন্ট পড়ার সময় আসছে। কমেন্ট আমি পড়ছি। শুধু কমেন্ট না, দাঁড়া। উম ওহ! এখানে আমার মাউসেই তো কাজ করে না। মাউসে কানেকশন দেয়া নেই। দাঁড়া, কানেকশন নিয়ে আসতেছি আমি। রাকিবুল্লাহ? ঠিক আছে, দাঁড়া, পরে পড়তেছি, দাঁড়া। আচ্ছা। তো এই বৃত্ত সম্পর্কে আমরা অনেক কিছু জানছি। বৃত্ত সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম। এরপরে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আচ্ছা, কেন আমি জিজ্ঞেস করছিলাম আসলে সরল রেখা চ্যাপ্টারটা তোমরা পড়ছো কিনা? সরল রেখা চ্যাপ্টারটা পড়লে না তোমরা সঞ্চার পথের কনসেপ্টের সাথে একটু পরিচিত থাকতা। ঠিক আছে? সঞ্চার পথের কনসেপ্টের সাথে একটু পরিচিত থাকতা। ঠিক আছে? সো সঞ্চার পথের কনসেপ্টের সাথে কি খুব পরিচিত আছো? একটু জানাও তো আমাকে। আচ্ছা, যদি পরিচিত না থাকো, ঠিক আছে? যদি পরিচিত না থাকো কোন সমস্যা নাই। ঠিক আছে? আমি একদম বেসিক থেকে তোমাকে বুঝায় দিচ্ছি। সেটা হচ্ছে সঞ্চার পথ হচ্ছে আ কোন একটা বিন্দু থেকে আ বা কোন একটা পার্সপেক্টিভ থেকে যদি তুমি নির্দিষ্ট শর্ত মেনে অনেকগুলো বিন্দু তুমি বসাও, তাহলে সেইটা যে পথের সৃষ্টি করে এটাকে আমরা সঞ্চার পথ বলি। বা তুমি সহজ ভাষায় বুঝতে চাইলে এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া, আ তুমি দেখছো আ গ্রামে যদি যেয়ে থাকো দেখবা যে যেখানে ধান চাষ হয় বিল অথবা হচ্ছে মাঠ। আমরা ছোটবেলায় দেখছি। তোমরা তো আসলে অনেক আ আপডেটেড যুগ, ঠিক আছে? আমরা তো আগের যুগের মানুষ। ঠিক আছে? ওকে। তো সো মাঠের মাঝখানে দেখবা
একটা রাস্তার মতো লাইন ক্রিয়েট হয়ে যায়, ঘাসগুলো মরা থাকে, মানে মানুষজন ওইখানে হেঁটে যায়, মানে একটা পথের সৃষ্টি হয়। এটা কেন হইছে? হ্যাঁ? আচ্ছা, রাকিবুল্লাহ কোথায়? আচ্ছা, ওকে একটু ডাকো তো, ওই যে আমার মাউসের ইটা দিতে হবে, কন্ট্রোলটা দিতে হবে, হ্যাঁ? আর হ্যাঁ, ক্ষেতের আইলের কথা আমি বলি নাই। আমি বলছি যে তোমার হচ্ছে তুমি হাঁটতে, হাঁটতে দেখবা মাঠের মাঝখানে এইচএসসি। হ্যাঁ, ওকে। ঠিক আছে? তো ওইখানে হয় কি মানুষজন হাঁটতে, 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 হাঁটতে এত মানে পায়ের স্টেপে, ফুট স্টেপে, স্টেপে হয় কি ওইখানে ঘাসগুলো মরে যায়। সো মরে গেলে ওইখানে আস্তে, আস্তে একটা পথের সৃষ্টি হয়ে যায়। মানে কি মানুষ চলতে, চলতে যে একটা পথের সৃষ্টি হইছে। ঠিক তেমনি চিন্তা করতে পারো অনেকগুলো বিন্দু তুমি বসাইতে, 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 বসাইতে কি হচ্ছে? একটা এমন ভাবে বসে গেছে যে একটা পথের সৃষ্টি হয়ে গিয়েছে। হ্যাঁ? তো ওই যে চলার ফলে নির্দিষ্ট কিছু শর্ত মেনে পথের সৃষ্টি হচ্ছে, এটাকে আমরা বলছি সঞ্চার পথ। বুঝতে পারছো? ওকে, ওকে। তো এবার আসো আমরা সঞ্চার পথের সমীকরণ লেখা আমরা সরলরেখা চ্যাপ্টারে শিখবো। তার আগেই আমি হচ্ছে তোমাকে বৃত্ত চ্যাপ্টারে সঞ্চার পথের সমীকরণ লেখা শিখিয়ে দেই। লাইক এরকম সঞ্চার পথের সমীকরণ লেখার নিয়মটা যদি আমি তোমাকে বলি, ধরো আমি একটা বৃত্ত আঁকি আগে। এপাশে আমি একটা বৃত্ত এঁকেছি। বৃত্তের মনে করি কেন্দ্র হচ্ছে এটা, বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এই কেন্দ্রটার নাম দিয়ে দিতে পারি আমি একটা, এই কেন্দ্রটার নাম দিয়ে দিতে পারি আমি হচ্ছে এইচ কমা কে দেই। এই বৃত্তের স্থানাঙ্ক, হ্যাঁ, এইচ কমা কে। এই সরি, এই কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। আচ্ছা, এবার এইটা হচ্ছে একটা স্থির বিন্দু। এই বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবসময় এই পরিধির উপর বিন্দুগুলো চলাচল করে। তা আমি সঞ্চার পথের সমীকরণ লেখার জন্য আমার সঞ্চার পথের উপর একটা বিন্দু নিতে হবে। সো আমি মনে করি এই বৃত্তের পরিধির যে কোনো জায়গায় একটা বিন্দু তুমি চিন্তা করতে পারো। মনে করো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। আচ্ছা, এখন আমি এই দুই বিন্দু দিয়ে শর্ত স্থাপন করব। ঠিক আছে? এই দুই বিন্দু দিয়ে শর্ত স্থাপন করব। ওকে, ওকে। তাই দেখি ফার্স্ট ফ্লোর। ঠিক আছে। এই দুই বিন্দু দিয়ে আমি শর্ত স্থাপন করব। একটু ওয়েট। ওকে, আচ্ছা, তুমি কি শর্ত পাও এখান থেকে? তুমি বলবা ভাইয়া এইখান থেকে এই বিন্দুর যে মধ্যবর্তী দূরত্ব এটা আমি বের করতে পারি। এটা ভাইয়া কিভাবে বের করতে পারো ভাইয়া? এটা আমি কিভাবে বের করতে পারি? এটা বলবো ভাইয়া এই থেকে এইটার মধ্যবর্তী দূরত্ব হবে এরকম অনেক বড় একটা রুট ওভার, সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার। এটা হচ্ছে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে। এটাকে আমি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম এটা আমাকে বলো। এটাকে আমি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম এটা আমাকে একটু বলবা। এই দুই বিন্দুর দূরত্ব এটা হবে, এটা কি ঠিক নাকি ভুল? ঠিক। আচ্ছা, এই দূরত্বটা তুমি আগে থেকেই জানো। বলো ভাই এই দূরত্বটাকেই তো আমরা একটু আগে দেখে আসছি রেডিয়াস বা ব্যাসার্ধ বলি। তার মানে এই যে দূরত্বটা আছে এটাই হচ্ছে আমার ব্যাসার্ধ, আর এর সমান হয়। তার মানে আমি একটা শর্ত, আমি একটা শর্ত স্থাপন করলাম যে এটা হচ্ছে এরকম যে একটা স্থির বিন্দু ছিল আর এই চলমান বিন্দুর উপর একটা বিন্দু নিছি এক্স ওয়াই। এই দুইটার মধ্যবর্তী দূরত্ব, এই শর্ত থেকে আমি সমীকরণ গঠন করে ফেলছি একটা, যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ব্যাসার্ধের সমান, মানে হচ্ছে আর এর সমান। তো আমি এখান থেকে যদি এই রুট দুইটাকে বাদ দিয়ে দেই তাহলে আমি এভাবে লিখতে পারবো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। আর স্কোয়ার এটাই হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ বলতে পারো। এটাও হচ্ছে একটা বৃত্তের সাধারণ সমীকরণ যেখানে কেন্দ্র, এখানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত? এখানে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এইচ কমা কে
আর ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমি যদি শুধুমাত্র কোনো বৃত্তের কেন্দ্র জানি এবং ব্যাসার্ধ জানি, তাহলে খুব ইজিলি আমি সেই বৃত্তের সমীকরণ লিখে ফেলতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ খাতায় লিখে ফেলো, এই জায়গাটা, এই জিনিসটা করবো। x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে কেন্দ্র হচ্ছে এইচ কমা কে আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। সো আমি যদি শুধুমাত্র কোনো বৃত্তের কেন্দ্র মান জানি আর ব্যাসার্ধের মান জানি, আমি ধুম করে এই ফরম্যাটে বসাই দিলেই আমার বৃত্তের সমীকরণ হয়ে যাবে। এইটুকু বুঝতে পারছি কিনা? ত্রিকোণমিতি করা লাগবে না ভাই, সবাই তুই থাম, যেটা পড়ে দিচ্ছি এটা শুন, ঠিক আছে? লিখছো? আচ্ছা চলো আমরা একটা প্র্যাকটিস করি, তাহলে দেখবো তোমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেছে। এই যে দেখো এখানে লেখা আছে কেন্দ্র এইচ কে ব্যাসার্ধ আর বিশিষ্ট। এটা কেন, কিভাবে আসছে আমরা এখন শিখে ফেলছি যে এটা কিভাবে আসছে। এটা আমার মুখস্থ করা কিছু নাই, আমরা জানি কেন্দ্র হচ্ছে এইচ কে, এটা হচ্ছে এটা, এর মধ্যবর্তী দূরত্ব এটা, শেষ। এভাবে আসছে সূত্র, তার মানে সূত্র মুখস্থ করার কোনো দরকার নাই। এটা দেখো, এই সমীকরণ বের করতে পারবা কি পারবা না? একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত ব্যাসার্ধ এত। তবে কেন্দ্র মানে কি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে কে, এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে হচ্ছে আর। আমরা জানি সমীকরণটা কি, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর এর উপর স্কোয়ার। তার মানে এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো x মাইনাস মাইনাস ফোর, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস ফোর হোল স্কোয়ার, ওয়াই মাইনাস মাইনাস থ্রি মানে প্লাস থ্রি, তারপর হোল স্কোয়ার, আর মানে হচ্ছে পাঁচের উপর স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার, দ্যাটস ইট। বৃত্তের সমীকরণ হয়ে গেছে। পারবো কি পারবো না? পারবো কি পারবো না বলো? ওকে ওকে, নেক্সট দেখো, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র মাইনাস থ্রি ফোর ব্যাস। এই যে এখানে ধরা খাও, হ্যাঁ দেখো তো এর আগেরটা ঠিক আছে কিনা। এর আগেরটা কিন্তু ব্যাসার্ধই ঠিক আছে, এখানে ধরা খাও। আমি একটা সুন্দর টেকনিক বলে দিই ভাই। এত বছরের টিচিং এক্সপেরিয়েন্সে আমি অসংখ্য দেখছি এবং নিজেও সেই সেই জিনিসটা সাফার করছি। সে হচ্ছে আমরা পরীক্ষার সময় অতিরিক্ত চাপে বা ম্যাথ করতে গিয়ে ব্যাস আর ব্যাসার্ধের পার্থক্যটা গুলায় ফেলি। ব্যাসকেই ব্যাসার্ধ ধরে আমরা অঙ্ক করে ফেলি, বা ব্যাসার্ধকেই ব্যাস ধরে আমরা অঙ্ক করে ফেলি। এই ভুলটা আমরা অনেকবার করেছি, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি যে এই ভুলটা এড়ানোর উপায় কি। এই ভুলটা এড়ানোর উপায় হচ্ছে, আমি যখন কোনো ম্যাথ কোশ্চেন পড়ব, যখনই আমি দেখব ব্যাস বা ব্যাসার্ধ এই দুইটার যে কোনো একটা শব্দ আমার সামনে চলে আসছে, ব্যাস বা ব্যাসার্ধ এই শব্দ দুইটার একটাও আমার সামনে চলে আসলে আমি সেই শব্দের নিচে একটা দাগ দিব। এই দাগ তোমাকে জীবনের অনেক বড় ভুলের হাত থেকে বাঁচাই দিবে ভাই, বিশ্বাস করো। কিভাবে? যখনই তুমি চিন্তা করবা, মানে পড়তে গিয়ে দেখছো ব্যাস বা ব্যাসার্ধ কিছু একটা আসছে, তুমি নিচে একটা দাগ দিতে গেছো, ওই দাগ মানে কি, তোমার কলমের পয়েন্টারটা তোমার ওই দিকে নিয়ে গেছে, তোমার অ্যাটেনশনটা বেশি বেশি এই শব্দটার উপরে আসবে। তুমি তখন আর এলোমেলো করবা না, যখন দাগ দিচ্ছ তখনই তুমি আবার কনফার্ম হয়ে যাবা এটা ব্যাস বলছে নাকি ব্যাসার্ধ বলছে। সো ভুলটা অ্যাভয়েড করা পসিবল। সো এই ট্রিকটা ফলো করতে পারো, তাহলে এই ব্যাস ব্যাসার্ধের যে প্রবলেমটা হয় এটা থেকে তুমি মুক্তি পেতে পারো, ঠিক আছে? সো যখনই দেখবা কোশ্চেন পড়তে গিয়ে ভাই ব্যাস বা ব্যাসার্ধ এই শব্দটা আসছে, তুমি এটা একটা অভ্যাস বানায় ফেলবা যে ওইটা নিচের কলম দিয়ে দাগ দিয়ে ফেলবা, ঠিক আছে? তাহলেই তুমি তোমার নজরটা আরো বেশি করে যাবে ওইটার দিকে এবং তোমার ভুলটা কম হবে। ওকে, সো আসো, এটা বলছে ব্যাস হচ্ছে 12, হ্যাঁ? তাহলে ব্যাসার্ধ কত? আর হচ্ছে 6। ওকে, তার মানে অ্যানসারটা আসবে x মাইনাস হচ্ছে প্লাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার। দিস ইজ দ্য অ্যানসার, রাইট? আমরা পারছি এটা, ভেরি গুড। ওকে, বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং যা এত বিন্দু দিয়ে যায়। এবার কি করবা চান্দু? তো ভাই এবার খুবই ইজি, কারণ আপনি একটু আগেই আমাকে একটা বেসিক শিখাইছেন যে বেসিক দিয়ে আমি দুনিয়া উল্টায়ও ফেলতে পারি, ঠিক আছে? কেন? কারণ দুনিয়াও তো ওই বৃত্তের মতো অনেকটা গোল, তাহলে বৃত্তকে উল্টায় ফেললে দুনিয়া উল্টে যাবে, তাই না? আচ্ছা দেখো মজার ব্যাপার, সমীকরণ গঠন করা অনেক বেশি সহজ ভাইয়া। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত ভাইয়া? বলছে 9,4। আচ্ছা ফাইন। আচ্ছা, যা কোন বিন্দু দিয়ে যায় ভাইয়া? 1, -2 বিন্দু দিয়ে যায়। ভাইয়া মনে করি, আমি মনে করলাম 1, -2 বিন্দুটা এরকম কোন একটা জায়গায় আছে, বা এরকম কোন একটা জায়গায় আছে, এরকম কোন একটা জায়গায় আছে, হ্যাঁ? 1, -2 বিন্দুটা। আচ্ছা, এটা থেকে আমার সমীকরণ বের করতে হবে। ভেরি ইজি।
ওকে, আমি যখন কেন্দ্র জানি তখন আমি অর্ধেক সমীকরণ লিখতে পারি। সেটা হচ্ছে x মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল কি হওয়া উচিত? ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। বাট এখান থেকে আমি আর এর মানটা জানি না। বাট ভাইয়া আমি তো অনেক চালাক, আমি তো খুব সহজেই আর এর মানটা এখানে দেখতে পাচ্ছি। কিভাবে ভাইয়া? এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে কিসের মান? ভাইয়া আর এর মান। তাহলে আমি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে ভাইয়া? রুট ওভার অনেক বড় একটা নিতে হয়, তারপরে 9 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস মাইনাস প্লাস 2 হোল স্কোয়ার। এটাই কি হয়ে গেছে? হয় নাই ভাইয়া। আর এর উপর কিন্তু স্কোয়ার ছিল সূত্রে। আর হচ্ছে এই জিনিসটা, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব, তারপর আবার স্কোয়ার দিতে হবে। এই জায়গায় আমরা অনেক সময় ভুল করি, এটা ভুল করা যাবে না। হ্যাঁ, আমি লিখে দিই, এইটা ভুল করি। হ্যাঁ, যাতে তুমি সতর্ক হয়ে যাও, এটা যাতে ভুল না করো তুমি। হ্যাঁ, এটা আমরা ভুল করি, এই স্কোয়ারটা অনেক সময় দেই না। আমি কি করলাম? কেন্দ্র যদি আমি জানি, আমি অর্ধেক সমীকরণ লিখে ফেলতে পারবো। ওকে, সমান ব্যাসার্ধের উপর স্কোয়ার লাগবে। ব্যাসার্ধ আমি কিভাবে পাবো? ব্যাসার্ধ হচ্ছে ভাইয়া এই থেকে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের তো আমি করতে পারি। x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ারের রুট ওভার। শেষ, মধ্যবর্তী দূরত্ব বের হয়ে গেছে। পারবো কি পারবো না বলো তো ভাইয়া? পারবো কি পারবো না? পারবো? স্কোয়ার কেন দিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ভাইয়া। এই যে সূত্রের মধ্যে ছিল ব্যাসার্ধের উপরে স্কোয়ার, আর এর উপরে স্কোয়ার। তো এই যে এইটা তো শুধুমাত্র আর এর মান, তার উপর স্কোয়ার দিতে হবে না? আর কি ব্যাসার্ধ, এই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ বের করছি, তার উপর স্কোয়ার দিতে হবে না? দ্যাটস ওয়াই। বুঝছি কি বুঝি নাই? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যখন কেন্দ্র জানবো, আমি অর্ধেক সমীকরণ আগেই লিখে ফেলবো। আমি যখন কেন্দ্র জানবো, অর্ধেক সমীকরণ আমি আগেই লিখে ফেলবো। তারপরে আমি বাকি জিনিসটা চিন্তা করব, যে বাকি জিনিসটা আমি কিভাবে বের করতে পারি, ব্যাসার্ধটা কিভাবে বের করতে পারি। তার মানে আমি যদি শুধুমাত্র কেন্দ্র আর ব্যাসার্ধ জানি, তাহলে আমি সমীকরণ বের করতে পারি। তাহলে আমার টার্গেট থাকবে কেন্দ্র বের করা, আর টার্গেট থাকবে আমার ব্যাসার্ধ বের করা। তাহলে সমীকরণ লেখা আমার জন্য ইজি। ঠিক আছে? ওকে, এবার আসো বৃত্তের সাধারণ সমীকরণ। আমরা তো এই ফরম্যাটের এতক্ষণ যে ফরম্যাটটা দেখলাম, এই ফরম্যাটে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকলে খুব ইজিলি সমীকরণ বের করে ফেলতে পারতেছি। এছাড়াও আমরা আরো কিছু সমীকরণ বের করার সিস্টেম জানবো। সেটা হচ্ছে এই ফরম্যাট থেকে, যেটাকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণ বলি। এই যে বৃত্তের সাধারণ সমীকরণ, এটা মূলত কোথা থেকে আসছে? এটা যদি একটু জানতে চাও, এটা আসছে মূলত তোমার কণিকের সাধারণ সমীকরণ থেকে। ভাইয়া, কণিকের সাধারণ সমীকরণ সম্পর্কে কারো আইডিয়া আছে? কে কণিকের সাধারণ সমীকরণটা আমাকে একটু লিখতে দিতে পারবা বলো তো? বলছে যদি সেন্টার দেয়া না থাকে। হ্যাঁ, সেন্টার যদি দেয়া না থাকে তাহলে আমরা ইজি ভাবে করব। আমি দেখাচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে আসবে ভাইয়া। ঠিক আছে, আস্তে আস্তে আসবে ধীরে ধীরে। সেন্টার দেয়া না থাকলেও এমন কিছু ইনফরমেশন দেয়া থাকবে যেটা দিয়ে তুমি বের করতে পারবা। এতক্ষণ তো শিখলাম সেন্টার দেয়া থাকলে কিভাবে বের করবা, ব্যাসার্ধ দেয়া থাকলে কিভাবে বের করবা। তারপর দেখলাম সেন্টার দেয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেয়া নাই, একটা বিন্দুগামী দেয়া আছে। তখন তুমি কিভাবে সমীকরণ লিখবা? ধাপে ধাপে আগাচ্ছি। হ্যাঁ, আমি জানি তোমরা কণিক পড়ো নাই, কিন্তু তারপরেও কেউ কি আমাকে কণিকের সাধারণ সমীকরণটা লিখে দিতে পারবা? বলছে x1 x2 ধরবো কাকে? ইচ্ছা, যে কোনোটাকে। দেখো এই বোকা সরলরেখার ক্লাস যে করো নাই, এটাই হচ্ছে তার প্রমাণ। তুমি এটাকে 9 থেকে 1 বাদ দাও বা 1 থেকে 9 বাদ দাও, স্কোয়ার করলে রেজাল্ট একই আসবে। হ্যাঁ, সো তুমি এটাকে x1 ধরতে পারো, এটাকেও x1 ধরতে পারো। বাট এটাকে x1 ধরলে এটা y1, এটাকে x1 ধরলে এটা y1। এটা মনে রাখবা, ঠিক আছে? সো তুমি যে কোনোটাকে x1 আর y1 ধরতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তা আমি লিখে দিই কণিকের সাধারণ সমীকরণটা কি। হ্যাঁ, এটা কিভাবে আসলো? কণিকের সাধারণ সমীকরণ, কণিকের সাধারণ সমীকরণ। আচ্ছা, কণিকের সাধারণ সমীকরণ যদি চিন্তা করো, এভাবে বলতে পারো, সেটা হচ্ছে a x স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 h x y প্লাস
2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা হচ্ছে কণিকের সাধারণ সমীকরণ। ঠিক আছে, এটা লিখে নাও, পরবর্তীতে তোমার কাজে লাগবে আমি জানি। হ্যাঁ, একবারেই তুমি কানেক্ট করতে পারবা কণিকের সাথে, কেন বৃত্ত আসলে কানেক্টেড। সো এই কণিকের মধ্যে কি কি আছে? কণিকের মধ্যে আছে হচ্ছে বৃত্ত, কণিকের মধ্যে আছে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরলরেখা। হ্যাঁ, কণিকের মধ্যে কি কি আছে? কণিকের মধ্যে আছে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, জোড়া সরলরেখা। এই পাঁচটা জিনিস কণিকের মধ্যে আছে। আচ্ছা, এবং সেই সবগুলারই সাধারণ সমীকরণ হচ্ছে এইটা। ওকে, এই সমীকরণের উপরে কিছু শর্ত আরোপ করলে আমরা বৃত্তের সমীকরণ পাই, অন্য কিছু শর্ত আরোপ করলে উপবৃত্তের সমীকরণ পাই, অন্য কিছু শর্ত আরোপ করলে অধিবৃত্তের সমীকরণ পাই, আরো কিছু শর্ত আরোপ করলে অধিবৃত্তের সমীকরণ পাই, আরো কিছু শর্ত আরোপ করলে আমরা জোড়া সরলরেখার সমীকরণ পাই। সো আমাদের যেহেতু আজকের আলোচনা বৃত্ত নিয়ে, আমরা জানবো কণিকের সাধারণ সমীকরণের উপরে কি কি শর্ত বসানোর ফলে এটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যায়। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল, কণিকের সাধারণ সমীকরণের উপরে কি কি শর্তগুলো বসাইলে এটা বৃত্তের সমীকরণ হয়? প্রথম কথা, এক, শর্তগুলো। হ্যাঁ, এক, শর্তগুলো লিখে দিই, খুবই কাজের। হ্যাঁ, এগুলো দিকে কোশ্চেন আসে, এমসিকিউ আছে, রিটেন কোশ্চেন লিখতে হয়, অনেক কিছু করতে হয়। হ্যাঁ, শর্ত এক, বৃত্তের সমীকরণ হওয়ার জন্য শর্ত লিখতেছি কিন্তু। হ্যাঁ, বৃত্তের সমীকরণ হওয়ার জন্য শর্ত। সো বৃত্তের সমীকরণ হইতে হইলে অবশ্যই এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে সমান হইতে হবে। এর সহগ সমান হতে হবে। এর মানে কি? মানে এ আর বি এর মানটা সেম হবে। বৃত্তের সমীকরণের হইতে হলে অবশ্যই এই যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দেখতেছো, এদের দুইটার সহগকে সমান হইতে হবে। মানে এ আর বি, এক্স স্কোয়ার সহগ এ, ওয়াই স্কোয়ার সহগ বি, এদের দুইজনকে কি হইতে হবে বলতো? সমান হইতে হবে। ঠিক আছে, এদের সহগকে কি হইতে হবে? সমান হইতে হবে। আচ্ছা, দুই নাম্বার শর্ত, সেটা হচ্ছে এক্স ওয়াই যুক্ত কোন পদ থাকা যাবে না। এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। বলবা ভাইয়া এখানে তো এক্স ওয়াই যুক্ত একটা পদ আছে। হ্যাঁ, তাহলে এই এক্স ওয়াই যুক্ত পদটাকে যদি তুমি বাদ দিয়ে দাও, তাহলে এটা বৃত্তের সমীকরণ হয়ে যাবে। তাহলে এক্স ওয়াই এর পদ বাদ দিব কিভাবে আমি আসলে? তুমি চিন্তা করো, এখানে যদি এইচ এর মানটাকে তুমি শূন্য বানায় দিতে পারো, এইচ এর মান যদি তুমি শূন্য, টু তো কনস্ট্যান্ট, এক্স ওয়াই তো আছেই, এইচ এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলেই কিন্তু এই পুরো পদটা নাই হয়ে যাবে। এইচ এর সাথে এক্স ওয়াই গুণ হয়ে শূন্য হয়ে যাবে, তাই না? তার মানে আলটিমেটলি এখানে আরেকটা শর্ত হচ্ছে এইচ ইকুয়াল 0 হইতে হবে। এইচ ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। এইচ ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। ঠিক আছে, তাহলে এই যে একদম মেইন যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত আমরা জানলাম যে আমরা একটা কণিকের সাধারণ সমীকরণ হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2 এইচ এক্স ওয়াই প্লাস 2 জি এক্স প্লাস 2 এফ ওয়াই প্লাস সি ইকুয়াল 0। এই সমীকরণের উপর যদি আমি দুইটা শর্ত আরোপ করি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ যদি আমাদের সমান লিখি, এবং এক্স ওয়াই যুক্ত যদি কোনো পদ না থাকে, তাহলে আমরা বলতে পারবো এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ। দেখো, এই কাজটাই করা হয়েছে। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1 সমান বানানো হয়েছে, এক্স ওয়াই যুক্ত যে পদটা ছিল এটাকে বাদ দেওয়া হয়েছে, বাকিটা আসছে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝতে পারছি কি পারিনি? আচ্ছা, কণিক কি? আহ কণিক, কণিক হচ্ছে জন্মদিনের টুপি। ঠিক আছে, বার্থডে বার্থডে টুপি দেখছো? জন্মদিনের টুপি, এই যে এরকম করে যে আমরা পরি, এই জন্মদিনের টুপি, এটাকে আমরা কেটে কেটে বিভিন্ন শেপ নিয়ে আসি, এটাকে আমরা কণিক বলতেছি। আজকে যদি আমি এটা নিয়ে কথা বলতে যাই, আমাকে মাইরও দিতে পারো তোমরা, মানে তোমরা না, অন্য সবাই আমাকে মাইর দিবে, কারণ আজকে তাহলে পড়াগুলো অনেক বাদ যাবে। কণিক আলাদা একটা চ্যাপ্টার আছে তোমাদের সেকেন্ড পেপারে, যদি সুযোগ হয়, যদি আমি নিতে পারি আমি নিব, বা অন্য কেউ নিবে, তখন তুমি বুঝতে পারবা। বা চাইলে তুমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের আর্কাইভ ক্লাসগুলো এক্সেস পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপে, ওখান থেকে চাইলে একটু শুরুর দিকের ক্লাসটা দেখে নিতে পারো কণিকের, এটা ভালো আইডিয়া পাবা। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে, আবার বলছি, এটা হচ্ছে একটা কণিকের সাধারণ সমীকরণ। এটার উপর যদি আমি দুইটা শর্ত আরোপ করি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার সহগ আর ওয়াই স্কোয়ারের সহগকে যদি সমান লিখি, হ্যাঁ, এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ যদি না থাকে, তাহলে সেটা একটা বৃত্তের সমীকরণ হয়ে যায়। এবং সেই সমীকরণটা দেখতে হয় এরকম: এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই পুরো জিনিসটা একটু খাতায় লিখে নাও। ওকে, এবার আমরা দেখব এই যে সমীকরণটা আছে এইটার বিভিন্ন অংশ সম্পর্কে একটা ধারণা নিব। ওকে, এই সমীকরণের মধ্যে দেখো, আমি একটু এটাকে কপি করি। এটা দেখো, এই যে আমি দিয়ে লিখে দিয়েছি, এটা পরবর্তীতে লেখা আছে বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে এগুলো: এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হবে, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকবে না, অতএব এর সহগ শূন্য হবে, আর মূল বিন্দুগামী হলে ধ্রুবক শূন্য হবে। এটা আমরা দেখবো পরে, যে কোনো যদি মূল বিন্দু হয় তাহলে এই ধ্রুবকটা নাই হয়ে যায়, শূন্য হয়ে যায়। ওকে, এটা দেখবো, পরে দেখবো। ওকে, আমি একটু তার আগে তোমাকে এটা দেখাই। ওকে, সো এই যে সমীকরণ দেখতে পাচ্ছ, আগের সমীকরণ দেখে তো খুব ইজিলি আমরা কেন্দ্র বের করতে পারছি, যে এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার থাকলে, ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার থাকলে এগুলো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে ব্যাসার্ধ। সমীকরণটা যদি এভাবে থাকে তাহলে তুমি কিভাবে কেন্দ্র, ব্যাসার্ধ এগুলো বের করবা? তুমি দেখো, এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। এই যে জি, এই জি এর আগে একটা মাইনাস চিহ্ন বসায় দিলে, আর এফ, এফ এর আগে একটা মাইনাস চিহ্ন বসাই দিলে এটা কেন্দ্রের স্থানাঙ্ক হয়ে যায়, যে মাইনাস জি কমা মাইনাস এফ। এখন তুমি বলো ভাই, এই জি আর এফ আমি কিভাবে বের করবো? ভাই খুবই সহজ, জি আর এফ বের করা নির্ণয়, হ্যাঁ, যে মাইনাস জি আর বা কেন্দ্র বের করার সূত্র, শর্টকাটও বলতে পারো, ডিরেক্ট শর্টকাট শিখিয়ে দিই। দেখো, কেন্দ্র কিভাবে বের করব? কেন্দ্র বের করার নিয়ম সহজে, সহজে সহজে কেন্দ্র বের করার নিয়ম। তুমি যেটা করবা, প্রথমত কেন্দ্র বলো, ব্যাসার্ধ বলো, এগুলো বের করার জন্য আমরা সমীকরণকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাব। কথাটা মনে রাখো, স্ট্যান্ডার্ড ফরম্যাট কি সেটা আমি একটু পরে বলতেছি। স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাইতে হবে। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে 1 বানাইতে হবে। আমি জানি কথাগুলো অনেকেই কানেক্ট করতে পারতেছো না, জাস্ট 3টা মিনিটের কথা মাথায় রাখো, পরে একসাথে সব ডট কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তোমার প্রয়োজন বলে আমি কথাটা বলতেছি। সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগকে প্রথমে 1 বানাবো, তারপরে যেটা করব সেটা হচ্ছে এক্স এর সহগকে, এক্স আর ওয়াই এর সহগকে ওয়াই এর আমার কলমের কালি শেষ, সহগকে -2 দ্বারা ভাগ করব। -2, দেখো এটা কিন্তু -2, হ্যাঁ, খেয়াল রাখবা। কেন্দ্র বের করতে হইলে এক্স আর ওয়াই এর যে সহগ থাকবে সেটাকে যদি তুমি -2 দ্বারা ভাগ করো, তাহলে তুমি কেন্দ্র পেয়ে যাবা। কেন্দ্র পেয়ে যাবা, ঠিক আছে, কেন্দ্র পেয়ে যাবা। এটার জন্য অবশ্যই কি করতে হবে? আগে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানায় নিতে হবে। আচ্ছা, চলো একটা সমীকরণ দিয়ে ব্যাখ্যা দিই। চলো একটা সমীকরণ দিয়ে ব্যাখ্যা দেই। এখানে আছে একটা বৃত্ত, বলছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা, ভাইয়া বলেছে প্রথমে বৃত্তের সমীকরণকে যাই করি না কেন, কেন্দ্র বের করি, ব্যাসার্ধ বের করি, জি বের করি, এফ বের করি, যাই বের করি না কেন, ঠিক আছে, আমাকে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাটটা কি ভাইয়া? স্ট্যান্ডার্ড ফরম্যাটটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাইতে হবে প্রথমে। তাহলে ভাইয়া এখানে দেখো, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগ কি 1 আছে? 1 কিন্তু নেই। তাহলে আগে আমার কাজ 1 বানাবো, তারপরে কেন্দ্র এগুলো বের করব। এটাই আমি একটু আগে বলছি, কানেক্ট করতে পারছো? ঠিক আছে, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানানো। আচ্ছা, তাহলে আমি এইটাকে 3 দিয়ে ভাগ করে দিলেই 1 হয়ে যায়। তাহলে 3 দিয়ে ভাগ করে দিলে সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0। শেষ, স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে। আচ্ছা, এবার কেন্দ্র কিভাবে বের করবা ভাইয়া? ভাইয়া বলছে কেন্দ্র বের করতে হইলে, কেন্দ্র বের করতে হইলে
এক্স এর সহগ আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, অবশ্যই -2, খেয়াল রাখতে হবে -2। আমাকে বলো ভাইয়া এক্স এর সহগ কত? এক্স এর সহগ হচ্ছে -4, 4 না কিন্তু -4, তাহলে -4 কে কত দিয়ে ভাগ করব? -2 দিয়ে ভাগ করব। আচ্ছা, ওয়াই এর সহগ কত? ওয়াই এর সহগ +5, এই +5 কে কত দিয়ে ভাগ করবা? -2 দিয়ে ভাগ করবা। তাহলে কত আসতেছে বলো, কত আসতেছে? এটা আসতেছে আমার 2, আর এটা আসতেছে -5/2। এই হচ্ছে আমার কেন্দ্র। বুঝছি কি বুঝি নাই? পারছি কি পাই নাই? সহজ হইছে ব্যাপারটা? ব্যাপারটা কি সহজ হয়েছে ভাইয়া? দেখো আবার বলতেছি, হ্যাঁ, কোথায় ছিল এটা? কেন্দ্র বের করতে হইলে আমি কি করব? প্রথম কাজ স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিব। স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেওয়ার জন্য এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগকে 1 বানাইতে হবে। তারপরে কাজ এক্স আর ওয়াই এর সহগকে -2 দ্বারা ভাগ করব। -2 দ্বারা ভাগ, দ্যাটস ইট, কেন্দ্র বের হয়ে যাবে। পাচ্ছি কি পারিনি? বুঝছি কি বুঝিনি? আচ্ছা, কেন -2? আচ্ছা খেয়াল করো, আমার কেন্দ্রের স্থানাঙ্কটা দেখতে পাইছি -g আর -f। তুমি চাইলে 2 দিয়ে ভাগ করতে পারো। 2 দিয়ে ভাগ করলে বের হবে g আর f এর মান, g এর মান আর f এর মান। কেন্দ্র যেহেতু -g -f, এটাকে একবারে বের করার জন্যই আমি -2 দিয়ে ভাগ করছি। তাহলে একবারে -g বের হইছে, -f বের হইছে। বুঝতে পারছি? সো আমি এটাকেও লিখে দিই। 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে জি এফ এর মান পাবো, আর -2 দ্বারা ভাগ করলে -g -f এর মান পাবো। দেখো খেয়াল করে দেখো, এই যে এক্স এর সহগ হচ্ছে 2g, তাহলে 2g কে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে কত পাও? -g পাও। এই জন্যই তো কেন্দ্রের স্থানাঙ্ক -g একবারে বের হয়ে গেছে। আচ্ছা, ওয়াই এর সহগ কত? 2f, 2f কে যদি -2 দিয়ে ভাগ করো কত পাও? -f পাও। এই যে একবারে তো এই যে -f বের হয়ে গেছে। বুঝতে পারছো? দ্যাটস ওয়াই আমি বলে দিছি যে আমরা যখন স্ট্যান্ডার্ড ফরম্যাটে নেই তখন এক্স এর সহগকে আর ওয়াই এর সহগকে যদি -2 দিয়ে ভাগ করি ডিরেক্ট কেন্দ্র পেয়ে যাই। আর জি, এফ এগুলো বের করার জন্য আমরা কি করি? শুধু 2 দিয়ে ভাগ করি। এগুলো বের করার জন্য শুধু 2 দিয়ে ভাগ করি, তখন কিন্তু মাইনাস আসবে না, শুধু 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে জি আর এফ এর মান পাবো, আর -2 দ্বারা ভাগ করলে কেন্দ্র বা -g -f এর মান পাবো। এক্সামে এভাবেই করবা, হ্যাঁ, এক্সামে এগুলো এমসিকিউ তে আসবে অথবা ম্যাথের মধ্যে একটা পার্ট থাকবে, ওটা এভাবেই করবা ভাইয়া। ঠিক আছে? সব সময় পারবা, এগুলো কোনো সমস্যা নেই। এটা এইভাবেই বের করে ভাই, এটা আলাদা কোনো নিয়ম নাই ভাইয়া, এটা এভাবেই বের করে। ঠিক আছে? ওকে, কত লক্ষ্মী তোমরা মাশাআল্লাহ। ঠিক আছে? এটা এমনিই বের করে। ছোটবেলা থেকে বড় করে এগুলো আর নিতে পারতেছ না, তাই না? আ ইলমা মাথাটা একটু উঁচু করে দাঁড়াও, পড়তে বসো। ঠিক আছে? নিচু করো না। তাহলে আর উপর দিয়ে যেতে পারবে না। মাথাটা একটু উঁচু করে রাখো। তাইলে সব আটকে যাবে মাথার মধ্যে। ঠিক আছে? বলছে ভাগ করলে এক্স আর ওয়াই এর কি হবে? এক্স আর ওয়াই তোমার শ্বশুরবাড়ির যৌতুক হিসেবে দিয়ে দিবা। ঠিক আছে? এক্স আর ওয়াই এর কি হবে? আমি বলছি এক্স আর ওয়াই এর সহগকে, সহগ মানে বুঝো? সহগ মানে হচ্ছে এক্স আর ওয়াই বাদ দিয়ে বাকি যে জিনিসটা থাকবে সেইটাকে ভাগ করবা। হ্যাঁ? কেন্দ্রের মধ্যে তো এক্স আর ওয়াই থাকবে না। ওটা শ্বশুরবাড়িতে যৌতুক হিসেবে দিয়ে দিবা। ওটা তোমার লাগবে না। ঠিক আছে? ২ কেন? এই যে এটার সহগ তো 2g ভাই। এটার সহগ তো 2g আকারে আছে। দ্যাটস ওয়াই ২ কে বাদ দেওয়ার জন্য আমি ২ দিয়ে ভাগ করতেছি। আচ্ছা। চলো আমরা নেক্সট আগাই, হ্যাঁ? আচ্ছা। ওকে। এবার আসো ব্যাসার্ধের ব্যাপারটা। ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করবা? ব্যাসার্ধ হচ্ছে r = √g² + f² - c। c কি? c হচ্ছে এই যে ধ্রুবক। c হচ্ছে এই যে কনস্ট্যান্ট, ধ্রুবক, হ্যাঁ? এটা কিন্তু মাইনাস, হ্যাঁ? এটা কিন্তু মাইনাস আছে। এটা খেয়াল রাইখো। এই জিনিসগুলো খেয়াল করবা। এটা কিন্তু মাইনাস আছে, হ্যাঁ? আর এই c হচ্ছে ধ্রুবকটা। ওকে, ব্যাসার্ধ বের করতে পারি √g² + f² - c এই সূত্র দিয়ে। চলো আমরা এটা ব্যাসার্ধ বের করি। এটার আচ্ছা তুমি আমাকে বলো, এই জিনিসটা মানে তো হচ্ছে -g আর -f। আচ্ছা, তাহলে g কত? তাহলে g এর মান হবে -2 আর f এর মান হবে 5/2। এটা কি বুঝতেছো? খেয়াল করো তো। এটা তো কেন্দ্র, কেন্দ্র মানে হচ্ছে -g -f। তাহলে শুধু g কত? শুধু g হবে -2। শুধু f কত? শুধু f হবে 5/2। তাহলে ব্যাসার্ধ কি হবে?
r সমান রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, তাহলে রুট ওভার জি এর মান হচ্ছে -2, তাহলে তুমি দাও -2 এর উপর স্কোয়ার প্লাস এফ, এফ মানে হচ্ছে 5/2 তার উপর স্কোয়ার মাইনাস সি, সি কোনটা? সি কিন্তু এই যে কনস্ট্যান্ট পার্টটা চিহ্ন সহ -2, বুঝতে পারছো? সি এর উপর কিন্তু কোনো স্কোয়ার নাই, ঠিক আছে? এটা আসবে -2, এই যে দ্যাটস ইট। করে ফেলো। রুট ওভার 4 প্লাস 25/4 প্লাস 2, দ্যাটস ইট। সো এটা এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হচ্ছে রেজাল্ট। ওকে, কত আসে? নিচে আসবে অবশ্যই 2, 4 4 16 আর 25, 16 আর 25 কত হয় রে? 16 আর 25 41, 41 আর 2 43, এরকম কিছু। ও, এটা তো 8 হবে। 8, হ্যাঁ? অ্যাকচুয়ালি 49, 7/2, ঠিক আছে? দ্যাটস ইট। পারছি কি পারি নাই? ওকে। বলছে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ নির্ণয় করো। তার আগে আমি একটা কাজ করি, তার আগে কিছু শর্ত দেখাই তোমাকে, একদম সহজ শর্ত। খেয়াল করে দেখো, এইটা হচ্ছে ব্যাসার্ধ বের করলাম, হ্যাঁ? ব্যাসার্ধের সূত্রের মধ্যে একটা রুট ওভার আছে, দেখছো? ব্যাসার্ধের সূত্রের মধ্যে একটা কি আছে? একটা রুট ওভার আছে। আচ্ছা, রুটের মধ্যে কোনো কিছু যদি পজিটিভ মান থাকে তার মানে কোনো সমস্যা নাই, এটা একটা বাস্তব জিনিস। ব্যাসার্ধ মানে হচ্ছে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব, একটা দূরত্ব নির্দেশ করতেছে। ব্যাসার্ধ কি করতেছে? একটা দূরত্ব নির্দেশ করতেছে। আচ্ছা, রুটের মধ্যে যদি শূন্য থাকে তার মান তো শূন্য হয়ে যায় ভাইয়া। তাহলে ব্যাসার্ধ যদি শূন্য হয় তার মানে সেখানে কি কোনো ব্যাসার্ধ আছে? সেই বৃত্তের ব্যাসার্ধ নাই, তার মানে সেটা কিন্তু একটা বিন্দু বৃত্ত নির্দেশ করে, যে সেখানে সেই বৃত্তটা শুধু একটা বিন্দুই, এর কোনো পরিধি নাই। কেন? কারণ সেটার ব্যাসার্ধের মান শূন্য। আচ্ছা, এবার রুটের মধ্যে যদি নেগেটিভ কোনো কিছু থাকে এটা কি হয় বলতো? জটিল সংখ্যা বা ইমেজিনারি নাম্বার। কারণ আমরা জানি ব্যাসার্ধ কখনো তো নেগেটিভ হয়ে যাইতে পারে না, কাল্পনিক হইতে পারে না। তাহলে যদি ব্যাসার্ধ কাল্পনিক হয়ে থাকে তাহলে বৃত্তটাও কাল্পনিক। এটাই বলছে যে এই যে রুটের মধ্যে যে জিনিসটা আছে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে এটা একটা বাস্তব বৃত্ত, এরকম একটা বৃত্ত হইতে পারে। আচ্ছা, যদি এটা যদি শূন্যের সমান হয়ে যায় তাহলে ব্যাসার্ধ শূন্য হয়, এবং এক্ষেত্রে এরূপ বৃত্তকে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল বলা হয়। আর এইটা যদি শূন্যের চেয়ে ছোট হয় তাহলে এটা একটা কাল্পনিক বৃত্ত নির্দেশ করে, কারণ ব্যাসার্ধটা কাল্পনিক হয়ে যায়। বুঝতে পারছি? আচ্ছা, এই যে এটা হচ্ছে কিছু শর্ত ছিল। এবার আসো, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আর ব্যাসার্ধ নির্ণয় করে দেখাও। পারবো কি পারবো না তুমি আমাকে বলো। এটা পারবো কি পারবো না? হ্যাঁ, শুধু 2 দ্বারা ভাগ করলেই হবে। যখন জি এর মান লাগবে শুধু 2 দ্বারা ভাগ করলেই হবে। যদি কেন্দ্র বলে ডিরেক্ট তাহলে তুমি -2 দ্বারা ভাগ করবা। এটা কিন্তু একটা দুষ্টামি আছে। তুমি কি বুঝতে পারছো দুষ্টামিটা কি? আচ্ছা, একটু খেয়াল করো দেখো। অনেকে এটা বলবা যে ভাইয়া এটা করতে হইলে এভাবে করব। আমি 3 দিয়ে আগে ভাগ করে দেই। তাহলে আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা গুণ করলাম 3x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 5x প্লাস y প্লাস 1 ইকুয়াল 0। ভাইয়া একটা কথা বলো, বৃত্ত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ভাইয়া এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ দুইটাকে সমান হইতে হবে। তারা কি সমান আসলে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এদের সহগ দুইটা কি সমান আছে? এদের সহগ দুইটা কিন্তু সমান নাই। যেহেতু সমান না, সুতরাং এটা বৃত্তই না। ঠিক আছে? এটা বৃত্তই না। ওকে, বুঝতে পারছি? তাহলে এর কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করার কোনো প্রশ্নই আসে না। সো কেন্দ্র দিয়েও তোমার কাজ নাই, ব্যাসার্ধ দিয়েও তোমার কাজ নাই। বুঝতে পারলাম? আচ্ছা।
বলছি এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এই বিন্দু দিয়ে অতিক্রম করে। তার মানে এখানে কেন্দ্রটা তোমাকে ডিরেক্টলি বলে দেয় নাই, কেন্দ্রটা বলছে এই বৃত্তের যেই কেন্দ্র অন্য আর একটা বৃত্তেরও সেই সেম কেন্দ্র হবে এবং সেই বৃত্তটা এই বিন্দু দিয়ে অতিক্রম করবে। তাহলে আমি আগেই এই বৃত্তের কেন্দ্র বের করে ফেলতে পারি। তো তুমি আমাকে বলো ভাইয়া, এই বৃত্ত তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে? এই বৃত্তের কেন্দ্র হবে, বলবা ভাইয়া, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে এটা হয় 2, ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে এটা হয় -5/2। এইটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। কোন বিন্দু দিয়ে যায়? 2, -1 বিন্দু দিয়ে যায়। আমি যদি কেন্দ্র জানি, অর্ধেক সমীকরণ লিখে ফেলা যায়। x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কয়ার সমান কেন্দ্র আর এই বিন্দু দিয়ে যায়। তাহলে কেন্দ্র হচ্ছে এটা, এই বিন্দু দিয়ে যায়, এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব বের করা কিন্তু সহজ টেকনিক আছে, যারা সরলরেখা পড়ছো তারা জানো। যদি x আর x সমান হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে y এর পার্থক্য, আর y আর y যদি সমান হয় তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x এর পার্থক্য। জানো নিশ্চয়ই, যদি না জানো সমস্যা নেই, তুমি নরমালি বের করতে পারবা। হ্যাঁ, রুট ওভার দিবা বড় একটা, তারপরে এই যে দেখো 2 - 2 হোল স্কয়ার, তারপরে প্লাস -1 মাইনাস প্লাস 5/2, তারপর হোল স্কয়ার, টোটাল হোল স্কয়ার। ওকে, এই যে এখন ইজিলি বের হয়ে যাবে, এটা করে ফেলবা। বুঝছি কি বুঝি নেই? পারবো কি পারবো না? দিনাজপুর বোর্ড 2013 সালের ম্যাথ, এটা বুঝো নাই? আচ্ছা, এক কেন্দ্রিক মানে বুঝছো, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। এক কেন্দ্রিক মানে কি বুঝতে পারছো? ও আচ্ছা, এখন বুঝতে পারছো। কেন্দ্র ইকুয়েশনটা বুঝো নাই? এটা কিন্তু কেন্দ্র, এই যে এটা কেন্দ্র। তাহলে x মাইনাস এক্স, ওই যে কেন্দ্র h, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর মানে কি? কেন্দ্র থেকে যেই বিন্দু দিয়ে যায় সেই দুইটার মধ্যবর্তী দূরত্বই তো ব্যাসার্ধ। জি, এই 2, -5/2 আর 2, -1 এই দুইটার মধ্যবর্তী দূরত্বই হচ্ছে ব্যাসার্ধ। ক্লিয়ার? আচ্ছা, কেন্দ্রের মান নির্ণয়ের জন্য 3টা দাগ কেন দিছি ভাইয়া? যখন কোনো বিন্দুর স্থানাঙ্ক তোমাকে বের করতে বলবে, একটা বিন্দুর স্থানাঙ্ক যখন বের করতে বলবে, সাধারণত সেটাকে আমরা এরকম 3টা দাগ দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, যে বিন্দুর স্থানাঙ্ক যখন এক্স ওয়াই দিয়ে আমরা লিখছি, যেমন কেন্দ্র, আর পরে দেখবা যে তোমার আরো যে বিন্দুগুলো আসবে, হ্যাঁ, সো এগুলো শীর্ষ, এগুলো সাধারণত আমরা যখন স্থানাঙ্ক লিখি আমরা 3টা সাইন দিয়ে লিখি। ঠিক আছে? টোটালটার উপরে স্কোয়ার, এই যে স্কোয়ার হইছে তো, এই যে স্কোয়ার দিছে, এটা স্কোয়ার ছিল ভাই, টোটালটার উপরে স্কোয়ার হইছে, এই যে টোটালটার উপরে স্কোয়ার। ওকে, ওকে। এই বৃত্তের কেন্দ্র কত? পোল দিতে হবে? আমার মনে হয় না এটা আর পোল দেওয়া দরকার আছে। তোমরা বাচ্চা না এখন, এত কঠিন কঠিন ম্যাথ করে যদি এইটার পোল দেওয়া লাগে, তাই না? এটা এখন তোমরা ইজিলি পারবা। এটা অ্যান্সার কত তাও তো আমি জানি না, তোমরা পোল কেমনে আমি লঞ্চ করবো। আচ্ছা, আমরা করি এটা, হ্যাঁ, আমরা নিজেরাই করি, পারবো ইনশাল্লাহ। এটা আমরা সবাই পারছি, অলরেডি দেখতে পেয়েছি কমেন্ট বক্সে। ঠিক আছে, So, করেই আমরা বের করতে পারি। হ্যাঁ, এ হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে ভাই, ঠিক আছে। হ্যাঁ, সো এটাকে কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিতে হবে? 3 দিয়ে ভাগ করলে এটা আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x - 4y প্লাস 6 = 0। তাহলে কেন্দ্র আসবে হচ্ছে এটাকে -3/2 কমা হচ্ছে
-3/2,2,2 হ্যাঁ এই নাম্বারটা একটা আছে, ভেরি গুড। ওকে, এটা কিন্তু বস ফাইট বলতে পারো। এটা বুয়েট আসছে, রুয়েট আসছে, কুয়েট আসছে। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি বস ফাইট। হ্যাঁ, যে আমরা গেম খেলতে খেলতে একটু বস আসে না একটু পরে পরে। হ্যাঁ, অনেক সময় আমরা খেলতে খেলতে এত এক্সপার্ট হয়ে যায় বসকে আর বসই মনে হয় না, বসকে এই ধুম ধুম করে উড়ায় চলে দেয়। সো এটা হচ্ছে বস ফাইট। আর এখন বস ফাইট যেহেতু বুয়েটে আসছে, রুয়েটে আসছে, বোর্ডে আসছে, সরি বুটেক্সে আসছে, রুয়েটে আসছে, এটা একটা বস ফাইট আমরা বলতে পারি। এটা হচ্ছে বস ফাইট। বস ফাইট। বস ফাইট ভয় ভয় পাও কে কে বলো? বসের সাথে ফাইট করতে ভয় পাও? কোনো ভয় নাই। বলছে কি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই বিন্দুতে অবস্থিত। কেন্দ্রটা এবার দেয়া আছে। যদি কেন্দ্র আমি জানি, অর্ধেক সমীকরণ আগেই লিখে ফেলবো ভাইয়া। কেন্দ্র তুমি জানো, তাহলে কেন্দ্র জানলে তুমি সমীকরণ লিখে ফেলবো অর্ধেক। x - 4 হোল স্কয়ার প্লাস y - 5 হোল স্কয়ার ইকুয়াল। এবার দরকার কি? ব্যাসার্ধ দরকার, ব্যাসার্ধ দরকার। আচ্ছা, এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা কেন্দ্র এই বিন্দু অবস্থিত এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। কত মজা! তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হবে ভাইয়া -2,3। তাহলে এই বিন্দু হচ্ছে এটা কেন্দ্র, আর এই বিন্দু দিয়ে যায়। তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব শেষ। √4 + 2 হোল স্কয়ার প্লাস 5 - 3 হোল স্কয়ার টোটালটার উপর স্কয়ার। দ্যাটস ইট। কত সহজ বুঝছো? বস ফাইটও এখন আর বস মনে হয় নাই, তাই না? বস ফাইটও এখন আর বস মনে হচ্ছে না। পানি পানি, এক্স্যাক্টলি। বলছে কেন্দ্রের স্থানাঙ্ক। ভাই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এই বিন্দুতে অবস্থিত। তো কেন্দ্র তো একটা বিন্দুই, সেই বিন্দুতে অবস্থিত মানে তো ওইটাই বিন্দুটাই। হ্যাঁ, এই চ্যাপ্টারের ম্যাথ আসলেই এত ইজি। ঠিক আছে, এবং যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করে ফেলছি এইটা, ওইটা কেন্দ্র, আর এই কেন্দ্র দিয়ে যায়। তাহলে এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বই হচ্ছে কি? ব্যাসার্ধ, তার উপরে স্কয়ার। বলছে এটাই উত্তর, আর কাজ করা লাগবে না, একদম মাইল হবে ভাই। এটা নিজে নিজে করবি, এটা আবার কাজ করা লাগবে না মানে কি? এই হিসাব করে দিব আমি, এই যে 4 আর 2 যোগ করলে 6 হয়, এটা আমি লিখে দিব। এটা নিজে নিজে করবি। ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। বলছে R4 cos θ বৃত্তটির কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় কর। এটা কি বের করতে পারবে? এটা কি বের করতে পারবে? যারা সরলরেখা করছো তারা কিন্তু এই জিনিসটা গুলো জানো। সেটা হচ্ছে আহ x সমান হচ্ছে r cos θ, y সমান হচ্ছে r sin θ, r সমান হচ্ছে √x² প্লাস y²। এইসব জিনিসপত্র আমরা জানি না? এগুলো আমরা পড়ছি না কার্তস্বীয় স্থানাঙ্ক ব্যবস্থায়? হুম, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তস্বীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এগুলো আমরা পড়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমরা এটাকে যেটা করতে পারি, এটা দেয়া আছে কত? r ইন্টু r ইকুয়াল টু 4 cos θ, তাই না? আচ্ছা, আমরা জানি r cos θ মানে হচ্ছে x। একটা r প্রয়োজন, তাহলে আমি একটা কাজ করব, উভয় পাশে একটা r গুণ করে দেই। এ পাশেও একটা r গুণ করলাম, এ পাশেও একটা r গুণ করলাম। 4 ইন্টু r cos θ। দেখো এ পাশে একটা r, এ পাশেও একটা r। আচ্ছা, এটা হয়ে গেল r এর উপরে স্কয়ার, আর এটা হয়ে গেল 4 ইন্টু r cos θ মানে হচ্ছে x। আচ্ছা, r মানে হচ্ছে √x² প্লাস y²। তাহলে r² মানে কি? x² প্লাস y² ইকুয়াল টু 4x। সুতরাং x² প্লাস y² মাইনাস 4x ইকুয়াল 0। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, ঠিক আছে। আহ, বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। হুম,
আচ্ছা ভাই আর এর মান জি স্কয়ার প্লাস এফ স্কয়ার দিয়ে বের করলে হয় ভাই। আর এর মান এখানে কিভাবে বের করবে বলো? এই বৃত্তের আর তো চাই নাই ভাইয়া, চাইছে অন্য আর একটা বৃত্ত। এই যে আমি তোমাকে দেখাই ভাইয়া, মূলত এটা যদি বুঝতে চাও এখানে দেখো। এখানে দুইটা বৃত্ত আছে, হ্যাঁ। এইটা হচ্ছে একটা বৃত্ত যার কেন্দ্র এইটা, এটা মনে করো, হ্যাঁ, এটা দেয়া আছে, ঠিক আছে, -2,3। আচ্ছা, আর একটা বৃত্ত আছে বড়, বা অন্য কোনো জায়গায় বড় হইতে পারে, ছোট হইতে পারে, যাই হোক না কেন, সেই বৃত্তটা এইটার কেন্দ্র দিয়ে গিয়েছে, এই যে কেন্দ্র দিয়ে গিয়েছে, হ্যাঁ, এটার কেন্দ্র হচ্ছে এই যে, ওই যে দেওয়া আছে 4,5, এই হচ্ছে কেন্দ্র। এই হচ্ছে আরেকটা বৃত্ত যেটা সমীকরণ দেয়া আছে এইটা, এইটা আমাকে এইটার সমীকরণ বের করতে বলছে। বুঝাইতে পারছি? সাদা বৃত্তের সমীকরণটা দেয়া আছে, বলছে সবুজ বৃত্তের কেন্দ্র হচ্ছে 4,5, আর এই বৃত্তটা সাদা বৃত্তের কেন্দ্রের উপর দিয়ে গিয়েছে। তাহলে এই যে সবুজ বৃত্তটার সমীকরণ কি হবে? তা আমি যেহেতু সবুজ বৃত্তটার কেন্দ্র জানি, এই জন্য এই সবুজ বৃত্তটার কেন্দ্র থেকে আমি এইটুকু লিখতে পারছি। এরপর কি দরকার? সবুজ বৃত্তটার ব্যাসার্ধ দরকার। তো ব্যাসার্ধ কিভাবে পাবো? এই যে কেন্দ্র থেকে এই সাদা বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্বই হচ্ছে সবুজ বৃত্তের ব্যাসার্ধ। তো এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বর ব্যাসার্ধ পাইছি, তার উপর স্কয়ার দিয়ে দিছি, দ্যাটস ইট। এটাই একদম সহজ ভাইয়া। সাদা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে সাদা বৃত্তের কেন্দ্রের মানটা আমি বের করছি। সবুজ বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সেখান থেকে অর্ধেক সমীকরণ লিখছি। এবার এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে সবুজ বৃত্তের ব্যাসার্ধ। দ্যাটস ওয়াই আমি এটা করতে পারছি। এবার কি বুঝতে পারছো ভাইয়া? বলছে আগের অঙ্কে স্থানাঙ্ক বের করতে বলছে। কই আগের অঙ্কে? কই কোন কোন অঙ্কে স্থানাঙ্ক বের করতে বলছে? কই? ও আচ্ছা, এটা এই বৃত্তটির কেন্দ্রের ও সরি সরি, আমি সমীকরণটা বের করে দিছি। শুধু কেন্দ্রের কার্তস্বীয় স্থানাঙ্ক বের করতে বলছে। ওকে, সো তো তুমি এখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে বলো? এখানে কেন্দ্র আসবে -2 দিয়ে ভাগ করলে 2,0। হ্যাঁ, এবার ঠিক আছে? সরি ভাইয়া, খেয়াল করিনি ওটা। এবার ঠিক আছে? 2,0। আচ্ছা, বলছে বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ। ধরো একটা বৃত্ত আঁকছো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বৃত্ত এক্স অক্ষে কোনো, দেখো ছেদ করে গেছে না, এক্স অক্ষকে ছেদ করছে না, এই থেকে এই পর্যন্ত, এই থেকে বি, এই অংশটুকুর দৈর্ঘ্য কত? এটা কিভাবে বের করবা? এটা বের করবা হচ্ছে 2√g²-c। কিভাবে মনে রাখবা? দেখো, এক্স অক্ষকে খণ্ডন করেছে, দেখো এক্স অক্ষকে খণ্ডন করেছে, এক্স এর সাথে কার সম্পর্ক আছে? জি এর সম্পর্ক আছে। তার মানে খণ্ডিতাংশের দৈর্ঘ্য হবে 2√g²-c। ঠিক আছে? এটার প্রমাণ আছে। আজকে প্রমাণে যেতে চাচ্ছি না, আজকে একটু বেসিকটা দেখায় দেই, পরে কোনো সময় সুযোগ হলে ক্লাসের মাঝখানে দেখায় দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, যদি ওয়াই অক্ষকে ছেদ করে, আচ্ছা ওয়াই অক্ষকে ছেদ করলে খণ্ডিতাংশ কতটুকু অংশ ছেদ করেছে, এটা তুমি কেমনে বের করবা? খুবই সহজ। ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক আছে, তাহলে 2√f² - c, 2√f² - c। সো এই সূত্র দুটো মনে রাখলে তুমি খণ্ডিতাংশের দৈর্ঘ্য বের করতে পারবা। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। ঠিক আছে? এমসিকিউর জন্য অনেক অনেক এই সময় এই কোশ্চেনটা চলে আসে। ঠিক আছে? ওকে, এই সূত্র দিয়ে কোশ্চেন চলে আসছে। তাহলে এক্স অক্ষ হতে খণ্ডিতাংশ হচ্ছে 2√g²-c, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত হচ্ছে 2√f²-c। ঠিক আছে? ওকে, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাপারটা কি? আচ্ছা, তুমি আমাকে বলো, এক্স অক্ষকে যখন স্পর্শ করছে তাহলে কতটুকু অংশ খণ্ডন করেছে? এইটুকুর অ্যান্সার দাও। এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কতটুকু অংশ খণ্ডন করে? এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কোন অংশ কি খণ্ডন করেছে? শূন্য অংশ খণ্ডন করে, রাইট? কোন অংশই তো খণ্ডন করে না। তাহলে আমি এখানে বলতে পারি এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ ছিল কি 2√g²-c, এই জিনিসটা হচ্ছে শূন্য, তাই না? এক্স অক্ষ থেকে খণ্ডিতাংশ শূন্য, স্পর্শ করছে শুধু। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি দেখো তো, বলতে পারো না এরকম কিছু একটা, যে এই যে
জি স্কোয়ার মাইনাস সি সমান 0 অথবা জি স্কোয়ার সমান সি। বুঝছি কি বুঝি নাই? তাহলে এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে যদি জি স্কোয়ারের মানটা সি বা কনস্ট্যান্টের সমান হয় তাহলে সেটা এক্স অক্ষকে স্পর্শ করবে। ঠিক আছে? জি কি? এই যে জি, ওমা, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই জি। এই যে জি, এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই জি, ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাই এফ। ঠিক আছে? আর সি কি? সি হচ্ছে এই যে কনস্ট্যান্ট। যদি এই যে জি এর উপর স্কয়ার করলে এটা কনস্ট্যান্টের সমান হয় তাহলে কি করবে? এক্স অক্ষকে স্পর্শ করবে। তাহলে ভাইয়া বলো তো ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত কি হবে? বল ভাইয়া ওয়াই অক্ষ তো স্পর্শ করছে 0, খণ্ডিত করছে 0, মানে 2 রুট ওভার এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0। তার মানে এখান থেকে লিখতে পারবা এফ স্কয়ার সমান সি। আচ্ছা, তাই না? তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এফ স্কয়ার সমান সি। এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কয়ার সমান সি। যদি এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে, এরকম যদি হয়ে যায় ভাই এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে ফেলছে, এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করে ফেলেছে, তাহলে কি হবে? এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করছে, খুবই সহজ। এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কয়ার সমান সি, ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে এফ স্কয়ার সমান সি। তাহলে জি আর এফ দুইটাই সি এর সমান, তার মানে এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করার শর্ত হচ্ছে জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি, মানে তিনটাই সমান হবে। জি এ কে বর্গ করো, এফ কে বর্গ করো, সেই দুইটাই সি এর সমান হবে। একটা জিনিস খেয়াল করছো, কোন জায়গায় কিন্তু সি এর উপরে স্কয়ার নাই, কোন জায়গায় কিন্তু সি এর উপরে স্কয়ার নাই কোন সূত্রের মধ্যে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ব্যাসার্ধ বের করতে গেলে সি এর উপরে স্কয়ার নাই, খণ্ডিতাংশ বের করতে গেলে সি এর উপরে স্কয়ার নাই, স্পর্শ করার শর্তে সি এর উপরে স্কয়ার নাই। মাথায় রাখবা, অনেক সময় কিন্তু ভুল করে আবেগের ঠেলায় আমরা সি এর উপরে স্কয়ার দিয়ে ফেলি। ঠিক আছে, ওকে, এটা করা যাবে না। বলছে 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করেছে। খেয়াল করে দেখো, এক্স অক্ষকে স্পর্শ করেছে, তার মানে তুমি কি জি এর মানটা বের করতে পারবা? আচ্ছা, পরে দেখতেছি। এর সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করো। আচ্ছা, এর পরিমাণ সহ মানে এক্স এক্স অক্ষকে স্পর্শ করেছে, এর সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করবে সেটাও বের করতে বলছে। সেটা কি তোমরা বের করতে পারবা? একটা কেন্দ্র আছে এবং এক্স অক্ষকে স্পর্শ করেছে, এই জিনিসটা একটু তোমাকে বুঝাই আমি। কোন একটা বৃত্ত যদি একটা অক্ষকে স্পর্শ করে তাহলে ঘটনাটা কি ঘটে? একদম মনোযোগ দিয়ে বলো, একদম মনোযোগ দিয়ে শোনো ভাইয়া। এখন একদম বেসিক বুঝাচ্ছি তোমাদেরকে, হ্যাঁ, একদম বেসিক বুঝাচ্ছি, একটু খেয়াল করে দেখো তো। খেয়াল করবা কি বলতেছি, জাস্ট মনোযোগ দিয়ে দেখো, ম্যাথ ভুলে যাও। এখন তোমাকে যেটা বলি তুমি সেটা খেয়াল করো। ম্যাথ ভুলে যাও, হ্যাঁ, যেটা বলতেছি জাস্ট সেটুকুর দিকে খেয়াল করো। এখানে আমি দুইটা অক্ষ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, রাইট? আচ্ছা, এবার আমি একটা বৃত্ত আঁকবো। ওকে, খেয়াল করো কিন্তু, হ্যাঁ, আমি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমি মনে করি 1 2 3 4 5। দেখো কেন্দ্রটা কই থাকে খেয়াল কইরো কিন্তু, এটা হচ্ছে 0,0 1 2 3 4 5, সে এটা 5, হ্যাঁ, আবার উপরে উঠবে এই পর্যন্ত, মনে করো 1 2 3 4, এই জায়গায় আছে, হ্যাঁ, 5,4 বিন্দুতে। ওকে, খেয়াল করো, একদম মনোযোগ দিয়ে খেয়াল করো, এই কনসেপ্টটুকু বুঝতে পারলে দেখবা তোমার জন্য অনেক ম্যাথ ইজি হয়ে গেছে। ওকে, তাহলে এই বৃত্তটা সম্পর্কে আমি কি কি জানি? এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, এই বৃত্তটার কেন্দ্র 5,4,
আমি যদি বৃত্তের কেন্দ্র জানি, আমি অর্ধেক সমীকরণ লিখতে পারি। তাহলে অর্ধেক সমীকরণ লেখো, এক্স মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার লিখছি। এবার আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমার ব্যাসার্ধ দরকার ভাইয়া। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে আমার ভাইয়া ব্যাসার্ধ দরকার। এটার ব্যাসার্ধ কত ভাইয়া? এটার ব্যাসার্ধ দেয়া আছে, একটু চোখ খুলে তাকাও, তাহলে তুমি এটার ব্যাসার্ধটা দেখতে পাবা। এটা ব্যাসার্ধ হচ্ছে এই যে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে ওয়াই এক্স অক্ষের লম্ব দূরত্ব, এটাই হচ্ছে ব্যাসার্ধ। ভাইয়া কেন্দ্র থেকে এক্স অক্ষের লম্ব দূরত্ব কোনটা ভাইয়া? 1 2 3 4 5, তারপর উপরে কয় ঘর উঠছে? 1 2 3 4, 4 ঘর উঠছে। বুঝছি কি বুঝিনি? বুঝলাম কি বুঝলাম না? উপরে 4 ঘর উঠছে, তার মানে এইটুকু হচ্ছে 4। তার মানে এটাই হচ্ছে তোমার আর এর মান। তার মানে এটার সমীকরণ হচ্ছে 4 এর উপর স্কয়ার। সো সবাই খাতায় নোট করো, বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ওয়াই এর মান বা কোটি যেটাই বলো, ওয়াই এর মান ই ব্যাসার্ধ। বুঝছি কি বুঝি নাই? কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বৃত্তের কেন্দ্রের যে ওয়াই এর মানটা থাকবে সেটাই ব্যাসার্ধ। বুঝছি কি বুঝি নাই? আচ্ছা, 5 আর 4 অনুমানে কেমনে দিলেন ভাই? অনুমানে আবার কেমনে নাই? আমার তো অনুমানে আমি শাহরুখ খানও হয়ে যাইতে পারি। এখন এটা কেমনে হইলেন আপনি ভাই? আমি অনুমানে হইছি ভাই, এটা কেমন কথা? 5 আর 4 কেমনে নিলেন? আমি জাস্ট বললাম সে এই বিন্দুটা 5,4। বুঝছি কি বুঝি নাই? আচ্ছা, আবার তাহলে আরেকটা পয়েন্ট লিখে নাও, বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের এক্স এর মানই হবে ব্যাসার্ধ। মজা না? এবার যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে কি হইতো? তাহলে এক্স এর মান যেটা থাকতো সেটাই দেখতে তোমার ব্যাসার্ধ হয়ে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, এবার আরো একটা পয়েন্ট লিখে নাও, বৃত্ত এক্স ও ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্ক, আচ্ছা কেন্দ্রের স্থানাঙ্ক তুমি এইভাবে ধরতে পারো, এ কমা এ অথবা এইচ কমা এইচ, এভাবে। হ্যাঁ, এবং এটা বুঝাই দিচ্ছি, ব্যাসার্ধ হবে এ। এই জিনিসটা বুঝাই দিচ্ছি, জাস্ট লিখে নাও আগে। বৃত্ত এক্স আর ওয়াই উভয় অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে এ কমা এ এবং ব্যাসার্ধ হবে এ। এই 3টা লাইন, ঠিক আছে? ওকে, এক্স অক্ষকে ব্যাসার্ধ স্পর্শ করলে কেন্দ্রের ওয়াই এর মান হচ্ছে ব্যাসার্ধ, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের এক্স এর মান হচ্ছে ব্যাসার্ধ, আর এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্কটা হয় এ কমা এ এবং ব্যাসার্ধ হয় এ। এই জিনিসটার সারে নজুল কি? এই জিনিসের সারে নজুলটা একটু বুঝাই দিচ্ছি, দেখো খেয়াল করে দেখো। ধরো কাজ করি, এই বৃত্তটাকে ধরে এই পাশে নিয়ে আসি। এইবার কি দেখতে পাচ্ছ? এটা এক্স আর ওয়াই দুইটা অক্ষকে স্পর্শ করছে, তাই না? আচ্ছা, তাহলে কেন্দ্রটা কই থাকবে? এখান থেকে যত দূরে থাকবে এখান থেকে ঠিক তত দূরেই থাকবে। বুঝতেছো কি বুঝতেছো না? যখন এক্স আর ওয়াই দুইটা অক্ষকে স্পর্শ করবে, এইখান থেকে সে যত দূরে থাকবে এখান থেকেও ঠিক একই দূরে থাকবে। কেন বলতো? কারণ এইটা হচ্ছে ব্যাসার্ধ, এইটাও ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো অবশ্যই সমান হইতে হবে ভাইয়া।
তাহলে এক্স অক্ষ থেকে সে যত দূরে থাকবে ওয়াই অক্ষ থেকে তত দূরে থাকতে হবে। তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা কি হইতে পারে? হইতে পারে 2,2। কেন? কারণ এইদিকে 2 ঘর আসছে, এইদিকে 2 ঘর উঠছে। হইতে পারে ভাইয়া 5,5। হইতে পারে ভাইয়া 11,11। বা যাই হোক না কেন এটাকে সেম হইতে হবে। কেন? কারণ এটা দুইটা অক্ষকে স্পর্শ করছে আর কেন্দ্র থেকে এই অক্ষগুলোর দূরত্ব সবসময় সমান হবে। তার মানে কেন্দ্রের স্থানাঙ্ক সবসময় দুইটাই সেম হবে। মানে এ কমা এ, এজন্যই বলেছি এ কমা এ হবে। বুঝছি কি বুঝিনি? যাই হোক দুইটাই সেম হবে যদি দুই অক্ষকে সেট করে। আর ব্যাসার্ধ কি হবে? ভাই ব্যাসার্ধ তো এই যে এটা উঠছে দেখেই এটা এ, এটা উঠছে দেখে এটা এ, ব্যাসার্ধ এ হবে। বুঝছি কি বুঝি নাই? বুঝছি কি বুঝি নাই ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? এগুলো দিয়ে আমরা ম্যাথ করব ভাইয়া। এগুলো দিয়ে আমরা খুব সুন্দর করে ম্যাথ করতে পারবা। ঠিক আছে? ওকে। আমি এইটার আরেকটা পার্ট বাকি আছে, দেখো ওইটুকু করে ফেলি। এটা কি বলছে? এর সমীকরণ সহ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে তাও নির্ণয় করতে বলছে। তার মানে আমি তো একটা সমীকরণ বের করছি, এখন এইটা থেকে তো আমরা কি পরিমাণ অংশ ছেদ করে এটা বের করতে পারি না আসলে। এটা বের করতে পারি না। আবার তুমি অন্যভাবেও কিন্তু এটা করা যায়। জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান সি, তুমি ওই ফরম্যাটেও তুমি এটা করতে পারবা। সেটাও একটু দেখাই দিই। সেটা তুমি আমি ফরম্যাটটা জানি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy সমান হচ্ছে সি, সরি প্লাস সি ইকুয়াল হচ্ছে 0, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায় জি এর মান কত ভাইয়া? কেন্দ্র বলছে এইটা, তার মানে জি হচ্ছে -1, এফ হচ্ছে কত ভাইয়া? -2। এফ হচ্ছে -2, তাহলে আমি এখানে এটুকু বসাই, তাহলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান -1 বসাইলে এটা আসবে -2x, আর এটার মান যদি আমি এফ এর মান যদি -2 বসাই তাহলে এটা -4y প্লাস সি ইকুয়াল টু 0। এটা আসছে। আচ্ছা, ব্যাসার্ধ তো আমরা জানি এটা হচ্ছে আর, আর পাইছি 4। আচ্ছা, আর এর তো আরো একটা শর্ত জানি আমরা, হচ্ছে সেটা হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধ আর। তাহলে আমি যদি এখান থেকে বসাই রুট ওভার জি স্কোয়ার মানে কত? জি স্কোয়ার মানে হচ্ছে এই যে জি মানে হচ্ছে -1 এর উপর স্কোয়ার মানে 1, প্লাস এফ মানে কত? -2 এটার উপর স্কোয়ার মানে হচ্ছে 4, মাইনাস সি ইকুয়াল টু 4। তাহলে আমি যদি রুটটাকে উঠায় দেই তাহলে কত আসবে? 5 মাইনাস সি ইকুয়াল টু 16। তাহলে সি সমান কত আসবে? এটা এই পাশে চলে আসলো -11। সি সমান আসছে -11। হ্যাঁ, তাহলে সি এর মান -11। তাহলে সমীকরণটা আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 11 ইকুয়াল 0। এভাবেও তুমি সমীকরণ নির্ণয় করতে পারো। এটা হচ্ছে বিকল্প। আমরা যেই ফরম্যাট জানতাম সেই ফরম্যাটটা লিখেছি। কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র মানে আমি জানি ও আচ্ছা জিএফ। ও সরি, এটাই তো -জি ছিল। ওকে, সমস্যা, ও আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো আমি ওইভাবেই বসাইছি। তো জিএফ, হ্যাঁ, তো আমি জি আর এফ এর মান বসাইছি। ব্যাসার্ধের মানটা তো আমি চিত্র দেখেই আমি বুঝতে পারছি যে এটা ব্যাসার্ধ হবে, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে। হ্যাঁ, এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে তার মানে ব্যাসার্ধ এটাই আসবে, এটা আমরা দেখতে পাইছি। ও আচ্ছা, ব্যাসার্ধ তো 4 না। ও, এটা তুমি আরেকটা ম্যাথ করতেছি। এই রে 5 আর 4। ও সরি, এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে এটার ব্যাসার্ধ তো 2। এই সমীকরণ কই থেকে আসছে? এটা আমি ধইরা নিছিলাম ওইটা আসছে। হ্যাঁ, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে এটা আসবে 2 এর উপর স্কোয়ার। এই হচ্ছে একটা নিয়ম। আর এখানে হচ্ছে, আর এখানে হবে 2, তাই না? এখানে 2।
4 সি এর মান আসতেছে 1 সি এর মান 1 প্লাস 1 ওকে এক্সাম্পলের সাথে মিলাই ফেলছি কপি করে আনছি তো স্লাইড এই জন্য ওকে হোয়াটএভার তো আমরা মনে বুঝতে পারছি বিকল্পতে আমরা এভাবেও হচ্ছে ওই যে আর এর মানটা বের করে এটা বের করতে পারি এবার বলছে কি ওয়াই অক্ষতে কি পরিমাণ অংশ ছেদ করে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ 2 ওয়াই এর সাথে এফ এর সম্পর্ক এফ স্কয়ার মাইনাস সি 2 এফ মানে কত এখানে এফ মানে তো বলাই আছে -2 এর উপরে স্কয়ার মানে 4 মাইনাস সি -1 তার মানে 2√3 এটা অ্যান্সার ঠিক আছে 2 কেন এটা 2 কেন আচ্ছা এটা 2 কেন এটা বুঝতে হইলে আবার একটু আগে ফেরত যাইতে হবে আচ্ছা দেখো যাই হোক এই বৃত্তের কেন্দ্র বলছে 1,2 এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে এটা হচ্ছে 1 আর কেন্দ্র হচ্ছে কোথায় আছে 1,2 তে আছে 1,2 এই যে এখানে আছে 2 তো এটা ছেদ করছে যদিও চিত্রটা এটা হচ্ছে 1 এটা হচ্ছে 2 1,2 ঠিক আছে এই বৃত্তের কেন্দ্র 1,2 তো তুমি আমাকে বলো এখান থেকে তো লম্বভাবে যেটা উঠেছে এটা কি এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হবে রাইট আচ্ছা তাহলে এই পর্যন্ত আসছে 1 উপরের দিকে উঠছে কয় ঘর এক ঘর দুই ঘর তাহলে এই দুই ঘরই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর এর মান হচ্ছে 2 দ্যাটস ওয়াই এই যে ব্যাসার্ধ যখন লিখেছি তখন আর এর মান হচ্ছে 2 এটাই তো পড়াইছি যে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ওয়াই এর মান হচ্ছে ব্যাসার্ধ আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের এক্স এর মান হচ্ছে ব্যাসার্ধ বলছে কেন্দ্র থেকে কিভাবে জি এফ এর মান নির্ণয় করলেন আচ্ছা শুরুর পড়া কি ভুলে গেলা তোমরা এতক্ষণ যে শুরুতে আমি পড়াইলাম পরে আসছো নাকি শুরুর কনসেপ্টটা কি ছিল কেন্দ্রের মানই হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ তাহলে আমি যদি কেন্দ্র জানি তাহলে সেটাকে মাইনাস করে দিলেই তো আমি জি আর এফ এর মানটা পেয়ে যাচ্ছি তাই না যে কেন্দ্রই হোক সেটারই তো মাইনাস জি সেইটার মানই তো হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ তাই না কেন্দ্রের মানই হচ্ছে মাইনাস জি আর মাইনাস এফ ওইখান থেকে তো আমি জি এফ এর মানটা বের করতে পারতেছি ভাইয়া বুঝতে পারলাম ক্লিয়ার এবার আচ্ছা ভেরি গুড আর কি আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এত এবং এক্স অক্ষকে স্পর্শ করে বলো তো এক্স অক্ষকে স্পর্শ করে পারবো দেখো অর্ধেক কেন্দ্র জানি মানে অর্ধেক সমীকরণ জানি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হচ্ছে ওয়াই এর মান ওয়াই এর মান কি আছে -3 তাহলে ব্যাসার্ধ কি -3 হবে ব্যাসার্ধ কি -3 হবে না ব্যাসার্ধ কিন্তু পজিটিভ মানে 3 এর উপর স্কয়ার মডুলাস অফ ওয়াই হবে তো আমি ওইটা কারেক্ট করে দেই কেন্দ্রের মডুলাস অফ ওয়াই এর মান মডুলাস অফ এক্স এর মান হ্যাঁ সেইভাবে দিয়ে দিই যে ধনাত্মক মানটাকে আমরা নিব এটাই হচ্ছে সমীকরণ আচ্ছা আবার দেখো একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক এবং এত এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এটা লিখে ফেলি এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়াই অক্ষকে তার মানে এইটা 2 এর উপর স্কোয়ার দ্যাটস ইট পারবো না ভাইয়া হ্যাঁ 9 হবে একই 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 বুঝতে পারলাম সহজ লাগতেছে এখন বৃত্ত কি কঠিন না সহজ একটু জানাবো আমাকে বলো এতক্ষণে বৃত্ত কি কঠিন নাকি সহজ বুঝতে আমি পারবো এগুলো ভেরি গুড ভাইয়া এটা বলো -2 1 কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাস ব্যাস আসছে মানে নিচে দাগ ব্যাসার্ধ জানতে চাই ব্যাস এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় ওয়াই অক্ষের মান তাহলে ব্যাস হবে কি
2 ইনটু 1 মানে হচ্ছে 2 2 একক সি বুঝছি পানি পানি লাগতেছে ভেরি গুড দেখছো যে ভুল করছে অনেকে এক অ্যান্সার দিচ্ছ এক অ্যান্সার দিচ্ছে ভাইয়া ভাইয়া বৃত্তের ব্যাস বলছে ব্যাসার্ধ বলে নাই হ্যাঁ আমরা যেটা পাই সেটা হচ্ছে ব্যাসার্ধ ওই যে দাগ দিছে তো ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে হবে তারপরেই আমরা কি পাবো বলতো ব্যাস পাবো আচ্ছা 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 জিএফসি মেথড যদিও অলরেডি এই জিএফসি মেথডেই আমি ম্যাথ করাইছি তোমাকে তারপর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটা সম্পর্কে আরো শিখবো একটা ম্যাথ দেখায় দেই বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় মূল বিন্দু দিয়ে গেলে সি এর মানটা শূন্য হয় হ্যাঁ মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ হ্যাঁ একটু লিখে দেই আমি মূল বিন্দু বৃত্ত যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সি সমান 0 হয় তার মানে এটা হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল 0 এখানে সি এর মানটা শূন্য হয় কনস্ট্যান্ট শূন্য হয় হ্যাঁ মূল বিন্দু দিয়ে গেলে কনস্ট্যান্ট শূন্য হয় শুরুতে দেখাইছিলাম হ্যাঁ এক্স ও ওয়াই দুটি অক্ষের ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে ওকে আমি জানি এটা আমি সমীকরণ নির্ণয় করতে পারবো ঠিক আছে বাট আমরা হচ্ছে এটা নেক্সট দিন করব ঠিক আছে এটা নেক্সট দিন করব ইনশাল্লাহ ওকে জিএফসি মেথড দিয়ে করব সো এই জিএফসি মেথডটা একটু দেখাই দিলাম নেক্সট দিন এই যে এগুলো সব জিএফসি মেথড দিয়ে আমরা করতে পারবো ওকে ওকে সো আজকে এই পর্যন্তই করব শুরু থেকে আমরা কি কি করেছি একটু দেখে যাই একবার শুরু থেকে এক ঝলকে একটা রিভাইজ দিয়ে নেই হ্যাঁ শুরু এক ঝলকে রিভাইজ দিয়ে ফেলি প্রথমে আমরা বৃত্তের বিভিন্ন জিনিস সম্পর্কে জানছি একজন কোশ্চেন করছিল এই যে সেক্টর কি ভাইয়া সেক্টর হচ্ছে ওই যে বৃত্ত কলা পড়ছো না 9-10 বৃত্ত কলা এইটা হচ্ছে এই যে বৃত্ত কলা এই যে কেন্দ্র থেকে দুইটা ব্যাসার্ধ যে অংশটা ছেদ করতেছে ঠিক আছে আর এটা হচ্ছে বৃত্তাংশ সেগমেন্ট বৃত্তের অংশ ঠিক আছে কর্ড মানে হচ্ছে যে জ্যা যেটাকে বলতেছো এটাই আচ্ছা প্রথমেই আমরা দেখছি বৃত্তের সাধারণ সমীকরণটা কিভাবে আসে কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে সেটা দেখেছি তারপরে এই সমীকরণ কেন্দ্র জানলে আর ব্যাসার্ধ জানলে কিভাবে খুব সহজে সমীকরণ লেখা যায় সেই পার্টটা আমরা দেখছি যে কেন্দ্র জানি মানে আমি অর্ধেক সমীকরণ জানি অর্ধেক মার্ক পাওয়ার যোগ্য এবার আমার টার্গেট শুধু ব্যাসার্ধটা বের করা রাইট আচ্ছা তারপরে আমরা দেখছি যে কেন্দ্র জানি কিন্তু ডিরেক্ট ব্যাসার্ধটা জানি না আমি পরিধির উপর একটা বিন্দু জানি তাহলে আমি যদি কেন্দ্র আর পরিধির উপর একটা বিন্দু জানি তাহলে আমি ইজিলি ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি সো সেখান থেকেও আমি সমীকরণটা লিখতে পারবো আচ্ছা তারপরে আমি দেখছি বৃত্তের সাধারণ সমীকরণ এবং সেটা কিভাবে আসলে কণিকের সাধারণ সমীকরণ থেকে আসছে কণিকের সাধারণ সমীকরণের উপরে যদি দুইটা শর্ত আরোপ করি আমরা সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে আর এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না তাহলে সেটা বৃত্তের সমীকরণ হয়ে যায় আচ্ছা সেই জিনিসটা আমরা জানছি তারপরে দেখছি এই বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র বা জি এফ এই বা ব্যাসার্ধ এগুলো বের করব সবার আগে কাজ হচ্ছে এটাকে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যাইতে হবে স্ট্যান্ডার্ড ফরম্যাট মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার সহগকে 1 হইতে হবে ওকে তারপরে কি করব এক্স আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করে দিব তাহলে আমি ডিরেক্ট কেন্দ্র পেয়ে যাব আর 2 দিয়ে ভাগ করলে শুধু জি অথবা এফ এগুলো পাবো আর ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে √g² + f² - c এখানে c এর উপরে অবশ্যই স্কয়ার থাকবে না এটা আমাকে মনে রাখতে হবে আচ্ছা আচ্ছা আরেকটা কি জিনিস আচ্ছা দেখছি এই যে ব্যাসার্ধ g² + f² - c এর ভিতরের পার্টটা যদি শূন্যের চেয়ে বড় হয় তাহলে বাস্তব বৃত্ত শূন্যের সমান হইলে বিন্দু বৃত্ত শূন্যের চেয়ে ছোট হইলে ইমাজিনারি বা কাল্পনিক বৃত্তকে নির্দেশ করতেছে আচ্ছা এখান থেকে আমরা দেখছি এখান থেকে সাধারণ সমীকরণ থেকে কিভাবে কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হয় এই টাইপের অনেকগুলো ম্যাথ দেখেছি আমরা হুম তো অন্য কেন্দ্র দিয়ে গেলে সেটা কিভাবে অতিক্রম করে আগেরই একই কনসেপ্ট ছিল ওকে এই ম্যাথ গুলো আমরা দেখছি একটা আমরা পরামিতিক সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ বের করে তারপরে সেখান থেকে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা দেখছি অক্ষদ্বয় খণ্ডন করে হ্যাঁ এক্স অক্ষকে খণ্ডন করলে কতটুকু অংশ খণ্ডন করে কিভাবে বের করে যে এক্স এর সাথে জি এর সম্পর্ক 2√g² - c আবারও সি এর উপরে কোনো স্কয়ার নাই ওয়াই অক্ষ থেকে করলে 2√f² - c যদি স্পর্শ করে তাহলে কি হবে বলতো খণ্ডনকৃত অংশ শূন্য তার মানে জি স্কয়ার সমান শূন্য ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কয়ার সমান শূন্য দুই অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার সমান এফ স্কয়ার সমান সি হবে সরি শূন্য না সি হবে ভুল বলতেছি ওকে আচ্ছা ওকে তারপরে আসছে আহ ও আচ্ছা যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের
ওয়াই এর মানই হচ্ছে ব্যাসার্ধ, ওয়াই না মডুলাস অফ ওয়াই, আর এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করলে মডুলাস অফ এক্স এর মানই হবে আমার ব্যাসার্ধ। এটাই আমি ডাবল করে লিখছিলাম মনে হয়। আর বৃত্ত এক্স আর ওয়াই উভয় অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের স্থানাঙ্ক হবে এ কমা এ, মানে দুইটাই সেম হবে এবং ব্যাসার্ধটাও এই হবে। ওকে ওকে আচ্ছা, তো এটা দিয়ে আমরা কয়টা প্র্যাকটিস করেছি? এই তো, তারপর আসি জিএফসি মেথড। এই যে আজকে এই পর্যন্তই। কেমন লাগলো ক্লাসটা একটু জানাবা সবাই, বুঝতে পারতেছো কিনা? কেন্দ্র শূন্য শূন্য হলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ যে কোনো কিছু হতে পারে, কেন্দ্র শূন্য শূন্য ব্যাসার্ধ যে কোনো কিছু হতে পারে। পরিধির উপর যে কোনো একটা বিন্দু দরকার, সেই বিন্দু থেকে তুমি ওই শূন্য শূন্য বিন্দুর দূরত্ব বের করবা, সেটাই হবে ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা সুন্দর করে করার জন্য। আজকের পার্টটুকু রিভাইজ করবা, এই রিলেটেড ম্যাথ গুলো প্র্যাকটিস করবা। নেক্সট ক্লাসে আরো সুন্দর সুন্দর ম্যাথ গুলো আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।